একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট অর্থাৎ হার্ট অ্যাটাকের পেশেন্ট বিভিন্ন সাইন সিমটম নিয়ে আসতে পারে। কেউ চেস্ট পেন নিয়ে আসতে পারে, কেউ চেস্ট ডিসকমফোর্ট অর্থাৎ বুকে অস্বস্তি লাগতেছে এরকম নিয়ে আসতে পারে, কেউ পেটে ব্যথা নিয়েও আসতে পারে, কারো শুধু শরীরে ঘাম দিয়ে আসতে পারে। মানে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট বিভিন্ন ভাবে কিন্তু একজন ডাক্তারের কাছে আসতে পারে। কিন্তু তাকে যদি একটা প্রাইমারি ইসিজি করা হয় এবং সেই ইসিজি যদি অবভিয়াস মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কোনো চেঞ্জ থাকে এবং সেটা যদি সেই ডাক্তার না বুঝতে পারে, তাহলে কিন্তু এই পেশেন্টের জীবনটা কিন্তু খুবই খুবই বিপদসংকুল অবস্থার মধ্যে যেতে পারে, এন্ডেঞ্জার্ড হতে পারে। সো এই জন্য স্যারেরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইসিজি কেউ না পারলে সাধারণত পাশ করাতে চান না। এমআইয়ের চেয়েও বেশি যেটাতে হচ্ছে সাধারণত এক্সাম হলে স্টুডেন্টরা অস্পিতে মানে ফেস করে, এরপরে হচ্ছে ভাইবা বোর্ডে ফেস করে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু স্যারদের অসম্ভব মানে পছন্দের একটা জিনিস। সুতরাং এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা খুব ভালো করে জানতে হবে। শুধু এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইসিজি পড়লেই হবে না, এই ইসিজি থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে অনেক কিছু স্যারেরা কোশ্চেন করে। যেমন এটা থেকে সবচেয়ে পছন্দের স্যারদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ, এবং সেটা সিকোয়েন্সিয়ালি বলতে হবে, মানে একটা ক্রমধারা আছে সেই ক্রমধারা অনুসারে বলতে হবে। এবং একটা পছন্দের কজ আছে স্যারদের, যেটা না বলা পর্যন্ত স্যারেরা কখনোই স্যাটিসফাইড হবে না। আমরা সেটাও ইনশাল্লাহ শিখবো আর কি। তো এখানে একটা লার্জ স্কোয়ার, এখানে একটা লার্জ স্কোয়ার, এটা একটু পার হয়ে উপরে চলে গেছে, ধরেন মোটামুটি 3টা লার্জ স্কোয়ার আছে। তাহলে এই অংশটাতে আমার হার্ট রেট চলে আসতেছে হচ্ছে মানে কত আসতেছে, 100-র মতো, তাই না, হার্ট রেট। কিন্তু আবার একটু পরে তুমি দেখতেছো আরে এটাতে কিরকম অবস্থা, এই আর ওয়েভের মাঝখানে মাত্র হচ্ছে যে মানে যে লার্জ স্কোয়ার আছে 2টা। তাহলে এখানে হচ্ছে 300/2 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে হার্ট রেট চলে আসে হচ্ছে যে 150। মানে এটা একটা কেমন একটা আজীব ব্যাপার হয়ে গেল না, যে একই মানুষের একই ইসিজিতে এক জায়গায় হার্ট রেট 100, এক জায়গায় হার্ট রেট 150। আবার এখানে এসে দেখতেছে এ আর ওয়েভের মাঝখানে দেখা গেল যে এখানে হচ্ছে যে লার্জ স্কোয়ার আছে মনে করো 4টা বা 5টা, সেখানে আবার হার্ট রেট চলে আসতেছে 60-র মতো। তার মানে হার্ট রেট এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। তাহলে কি এই তোমার আগের যে সূত্র মানে আমরা পড়ে আসছি সেটা কি এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, এখানে কি কাজে লাগতেছে? না। না, কাজে লাগতেছে না। তার মানে এইটার জন্য আমাদেরকে নতুন ফর্মুলা বের করতে হবে। তো পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি অনেক সময় স্যাররা যারা একটু ভালো পারে তাদেরকে কোশ্চেন করে যে বলো দেখি হার্টের এক্স-রেতে হার্টের হচ্ছে রাইট সাইডের বর্ডার কে কে তৈরি করে, লেফট সাইডের বর্ডার কে কে তৈরি করে। যদি তুমি এটার আনসার পারো তাহলে স্যাররা অনেক বেশি খুশি হয় এবং অনেক মার্কস দেয়। সো এটার আনসার খুবই সহজ। রাইট সাইডের বর্ডার যারা যারা তৈরি করে তারা হচ্ছে আমাদের উপরে, হার্টের উপরে হচ্ছে যে শরীরের উপর থেকে ব্লাড কে নিয়ে আসে বলতো? সুপিরিয়র ভেনা ক্যাভা। ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা, ভেরি গুড, সুপিরিয়র ভেনা ক্যাভা। তাহলে এই রাইট সাইডের বর্ডারে একটা অংশ তৈরি করা হচ্ছে উপরে সুপিরিয়র ভেনা ক্যাভা। এর সঙ্গে নিশ্চয়ই এখন বলবা যে যেহেতু ভাই আপনি সুপিরিয়র ভেনা ক্যাভার কথা বলছেন, আমি শিওর যে আপনি রাইট সাইডের বর্ডারের নিচের দিকে তাহলে ইনফিরিয়র ভেনা ক্যাভার কথাও বলবেন। কিন্তু মজাটা এখানে, এখানে কোনো ইনফিরিয়র ভেনা ক্যাভার গল্প আসবে না, এতটুকুই মনে রাখতে হবে। ওকে, তাহলে জি। রাইট সাইডের বর্ডারে আমরা একটা কম্পোনেন্টের কথা বলছি, সেটা হলো সুপিরিয়র ভেনা ক্যাভা। কিন্তু পরীক্ষায় কোন কম্পোনেন্টটা বলা যাবে না? ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভা, কারণ ওইটা একটা ট্র্যাপ। যেহেতু তুমি সুপিরিয়র ভেনা ক্যাভা বলছো, এরপরে স্যার কোশ্চেন করবে তাহলে তো ইনফিরিয়র ভেনা ক্যাভাও আছে, তাই না? তুমি বলবো যে না স্যার, রাইট সাইডের বর্ডার ইনফিরিয়র ভেনা ক্যাভা পার্টিসিপেট করে না। বিষয়টা ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে আমরা যদি বলি তাহলে এইদিকে সাধারণত থাকে হার্টের হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম। ওকে, তাহলে রাইট অ্যাট্রিয়াম থাকে, সেই রাইট অ্যাট্রিয়াম থাকবে এবং রাইট ভেন্ট্রিকল কিছুটা থাকে, সেই রাইট ভেন্ট্রিকল। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি রাইট সাইডের মানে বর্ডারটা তৈরি হয় 3টা জিনিস দিয়ে। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, একটা হলো রাইট অ্যাট্রিয়াম, আর এই নিচের দিকে এই অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ওকে, এইদিকের অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে মানে আমাদের হচ্ছে রাইট সাইডের বর্ডারটা ফরমেশন হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল। সবাই বলতে পারবো না? তাহলে কি কি যেন বললাম? Superior vena cava, right atrium, and little part of right ventricle. হ্যাঁ, ভেরি গুড। আমরা হচ্ছে যে মনে করি যে আমাদের ভাইবা বোর্ডের যে কমন যেই শুরুটা হয়
মানে সেই শুরুটা কিন্তু হয় অ্যাকচুয়ালি সেটা হলো যে ইসিজি অথবা একটা এক্সরে দিয়ে বর্তমান ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে। এবং ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের মানে ভাইবার শুরুর সময়ের মানে ইমপ্রেশনটাই কিন্তু মেইন। আসলে আমরা যারা হচ্ছে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন দিয়েছে, আমাদের সঙ্গে একজন ডক্টর ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন। তো আমরা আমরা যারা পরীক্ষা নিয়েছি দেখেওছি যে প্রথমেই একজন স্টুডেন্ট যখন ফাইনাল প্রফেশনাল ভাইবা বোর্ডে বসেন, সেই সময় টিচাররা তখন তাকে অবজার্ভ করে, তখন তাকে মাপতে থাকে যে এই স্টুডেন্টের লেভেল কোন লেভেলে, তাকে কি আমরা হার্ড কোশ্চেন করব, তাকে কি আমরা মিডিয়াম লেভেলের কোশ্চেন করব, নাকি তাকে খুব ইজি কোশ্চেন করব, মানে তাকে কি অনার্স দেবো, নাকি তাকে কি শুধু পাশ করানোর জন্য চেষ্টা করবো, মানে এরকম একটা মানে মেজারমেন্ট করতে থাকেন। ঠিক এই সময়টাতেই ইমপ্রেশনটা মেইনলি তৈরি হয় হচ্ছে প্রথমে যেটা দিয়ে, সেটা হচ্ছে ইসিজি এবং এক্সরে। যার কারণে ইসিজি এবং এক্সরে কিন্তু আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে সাথে শুধু ভাইভা এক্সামে না, যদি আমি বলি যে অসপি এক্সামিনেশন গুলোতেও কিন্তু হচ্ছে ইসিজি এক্সরে থাকে। আর ওভারঅল যদি আমি বলি শুধু পরীক্ষায় পাস না, আমার ক্লিনিক্যাল লাইফের জন্য ইসিজি এক্সরে মানে কতখানি গুরুত্বপূর্ণ এটা তো আমি হচ্ছে ভাষায় বোঝাতে পারবো না। কারণ একটা মানে ডক্টর যিনি জিপি করেন অথবা যে কোনো স্পেশালিটিতে আছেন, তার জন্য ইসিজি এবং এক্সরে যে কতখানি গুরুত্বপূর্ণ মানে এটা বলে বোঝানোর অপেক্ষা রাখে না। তো এটা হচ্ছে যদি তোমরা কেউ মেডিসিনে থাকো তাহলে তো এটা নিত্যদিন এটা তোমাকে মানে জীবন সঙ্গী করে আগাতে হবে। আর যদি কেউ সার্জারিতে যাও তাদের ক্ষেত্রেও ইসিজি এক্সরে লাগবে। আর যদি কেউ গাইনোকোলজিতে যাও, মানে এনি ব্রাঞ্চ অফ মেডিকেল লাইফে যদি যেতে চাই ক্লিনিক্যাল সাইডে, সেখানে ইসিজি এক্সরে কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। সো আমরা যদি ইসিজি এক্সরে এই প্রথম ইমপ্রেশনটাই যদি একটু ভালোভাবে তৈরি করতে পারি, আই হোপ যে আমরা হচ্ছে যে পরীক্ষাগুলোতে বাকি অংশটুকু ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের শুরু করতে চাচ্ছি আমাদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ইসিজি এবং এক্সরেটা কিভাবে মানে আসে, এবং সেটা আমরা হচ্ছে যে কিভাবে সুন্দর থেকে সুন্দরতর ভাবে আমরা একটা পরীক্ষায় মানে হচ্ছে যে উপহার দিতে পারি, সেটাই আমাদের হচ্ছে যে প্রত্যাশা আর কি। তো যাই হোক, আমাদেরকে সবার শুরুতেই ইসিজি এবং এক্সরে এরকম একটা ইসিজি তোমাদেরকে ধরে দিবে পরীক্ষা হলে, যে এরকম একটা ইসিজি আছে, তুমি এটার হচ্ছে যে ফাইন্ডিংসটা বলো বা এটার ডায়াগনোসিস বলো, বলবে শুধু একটা ইসিজি, তোমাকে বলবে যে এটা কি জিনিস আসলে। সো ইসিজি তোমাদের এখান থেকে পারো এরকম কে কে আছো? একটু আমরা চাচ্ছি মানে আমাদের এই সেশনটা একটু পার্টিসিপেটরি হইলে ভালো হয় আর কি, একটু রেসপন্স করলে ভালো হয়। যে ইসিজি মোটামুটি বোঝো বা ইসিজি পারো এরকম কেউ আছে কিনা? যে আমি এই লেভেল পর্যন্ত বুঝি আর এর বেশি বুঝি না, বা একদমই বুঝি না, যে কেউ যে কোনো কিছুই বলতে পারো। আহ আমাকে কি শোনা যাচ্ছে? সেটা অন্তত বলো কেউ। আচ্ছা, তো ইসিজির হচ্ছে আমরা একেবারে বেসিক থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ইসিজি হচ্ছে খুবই মানে এট এ টাইম হচ্ছে যে ইসিজি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবং সেই সাথে ইসিজির হচ্ছে শেখার কোনো শেষ নেই। আমাদের ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজির ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ওয়াদুদ চৌধুরী স্যার, ওনার একটা মানে আমি হচ্ছে যে মানে উক্তি হচ্ছে কোট করতে চাই, সেটা উনি বলতেন যে ইসিজির কোনো শেখার শেষ নাই। এটা হচ্ছে যে একজন ডাক্তার চাইলে তার ডাক্তারের শুরু থেকে শেষ করে তার হচ্ছে আমৃত্যু পর্যন্ত ইসিজি শিখতে পারেন। ওকে, ওনার একটা ফেভারিট ইসিজি স্টাডি সার্কেল আছে, উনি এখন পর্যন্ত সেখানে ইসিজি ডিসকাস করেন, বিভিন্ন ফরেন ফ্যাকাল্টি নিয়ে আসেন, বাংলাদেশের কৃতি সন্তান যারা আমেরিকা, ইউকে, ইউএসএ তে আছেন তাদেরকে নিয়ে এসে হচ্ছে ইসিজির স্টাডি করেন। মানে ইসিজি একটা অনেক বড় একটা ব্রড টার্ম। তবে আমরা যদি বলি বেসিক ইসিজিটা কিন্তু খুবই খুবই ইজি, এবং এটা কিন্তু বোঝা খুব বেশি কঠিন কিছু না। ওকে, সো আমরা যদি বলি যে ইসিজিটাকে আমরা ফাইনাল প্রফেশনালের জন্য আমাদের কতটুকু দরকার, তাহলে আমি বলবো ইসিজির কয়েকটা আসপেক্ট আমাদের এখান থেকে আসে। এক নম্বর হচ্ছে যে কিছু ক্লিনিক্যাল হচ্ছে যে জিনিস আমাদেরকে ইসিজিতে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় কমনলি হচ্ছে দেওয়া হয়, সেগুলো আমি তোমাদেরকে একটু সাজেস্ট করতে চাই প্রথমেই, যে আমাদেরকে কোন কোন দিকগুলো ইসিজির একটু ভালো করে বেসিকটা আমরা মোটামুটি শিখতেই পারবো। তবে এর সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কমনলি যে ইসিজি গুলান পরীক্ষায় দেওয়া হয় সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের এই ইসিজিটা হচ্ছে ইনফিনিটি স্টার। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের এটা হচ্ছে ইনফিনিটি স্টার। কারণ এইটা যদি কোনো স্টুডেন্ট ভাইবা বোর্ডে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের একটা ইসিজি দেওয়া হয়েছে কিন্তু সেই স্টুডেন্ট পারেনি, তখন স্যারেরা তাকে পাশ করাতে চায় না। কারণ হচ্ছে কি, কারণ
একজন স্টুডেন্ট মানে যখনই পাশ করে যাবে সে কিন্তু ডক্টর, এবং তার কাছে কিন্তু পেশেন্ট আসবে যখন সেই পেশেন্ট একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট অর্থাৎ হার্ট অ্যাটাকের পেশেন্ট বিভিন্ন সাইন সিমটম নিয়ে আসতে পারে। কেউ চেস্ট পেন নিয়ে আসতে পারে, কেউ চেস্ট ডিসকমফোর্ট অর্থাৎ বুকে অস্বস্তি লাগতেছে এরকম নিয়ে আসতে পারে, কেউ পেটে ব্যথা নিয়েও আসতে পারে, কারো শুধু শরীরে ঘাম দিয়ে আসতে পারে। মানে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট বিভিন্ন ভাবে কিন্তু একজন ডাক্তারের কাছে আসতে পারে। কিন্তু তাকে যদি একটা প্রাইমারি ইসিজি করা হয় এবং সেই ইসিজি যদি অবভিয়াস মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কোনো চেঞ্জ থাকে এবং সেটা যদি সেই ডাক্তার না বুঝতে পারে, তাহলে কিন্তু এই পেশেন্টের জীবনটা কিন্তু খুবই খুবই বিপদসংকুল অবস্থার মধ্যে যেতে পারে, এন্ডেঞ্জার্ড হতে পারে। সো এই জন্য স্যারেরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইসিজি কেউ না পারলে সাধারণত পাশ করাতে চান না। এই জন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইসিজিটা আমাদেরকে খুবই ভালোভাবে শিখতে হবে, এবং আমরা আশা করি যে এটা আমরা খুব ইজিলি শিখতে পারবো ইনশাল্লাহ। এবং শুধু এইটাই না, আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ এমআই এর ইসিজি দেখেই কিভাবে বুঝতে পারি যে এটা কি অ্যান্টেরিয়র এমআই, এটা কি হচ্ছে যে পোস্টেরিয়র এমআই, এটা কি হচ্ছে ইনফিরিয়র এমআই, নাকি এটা হচ্ছে যে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, নাকি এটা হচ্ছে যে হাইল্যাটারাল এমআই, আমরা সব ধরনের এমআই এর ক্লাসিফিকেশন গুলো শিখবো। এবং এট এ টাইম এই এমআই এর কারণে হার্টের কোন জায়গাটাতে হচ্ছে যে ব্লক আছে, সেটা কি হচ্ছে রাইট কর্নারি আর্টারিতে ব্লক, নাকি লেফট কর্নারি আর্টারিতে ব্লক, নাকি হচ্ছে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে ব্লক, আমরা ইসিজি দেখে কিন্তু সেটা থেকে একটা ধারণা নিতে পারি। ইনশাল্লাহ আমরা সেটাও শিখবো ইনশাল্লাহ ধাপে ধাপে। আরো একটা যেটা কমনলি হচ্ছে আমাদের পরীক্ষায় এক্সাম গুলোতে দিয়ে থাকে ইসিজি থেকে, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে মোস্ট কমনলি আমি বলতেছি এমআই এর চেয়েও বেশি যেটাতে হচ্ছে সাধারণত এক্সাম হলে স্টুডেন্টরা অস্পিতে মানে ফেস করে, এরপরে হচ্ছে ভাইবা বোর্ডে ফেস করে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু স্যারদের অসম্ভব মানে পছন্দের একটা জিনিস। সুতরাং এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা খুব ভালো করে জানতে হবে। শুধু এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইসিজি পড়লেই হবে না, এই ইসিজি থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে অনেক কিছু স্যারেরা কোশ্চেন করে। যেমন এটা থেকে সবচেয়ে পছন্দের স্যারদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ, এবং সেটা সিকোয়েন্সিয়ালি বলতে হবে, মানে একটা ক্রমধারা আছে সেই ক্রমধারা অনুসারে বলতে হবে। এবং একটা পছন্দের কজ আছে স্যারদের, যেটা না বলা পর্যন্ত স্যারেরা কখনোই স্যাটিসফাইড হবে না। আমরা সেটাও ইনশাল্লাহ শিখবো আর কি। এরপরে আরো অনেক সময় অনেক কিছু দিতে হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট ব্লক। হার্ট ব্লক অনেক ধরনের আছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আছে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আছে, থার্ড ডিগ্রি হার্ট ব্লক আছে। এই ব্লক মানে কিন্তু করোনারি আর্টারিতে ব্লক না, এই ব্লক মানে হচ্ছে যে আমাদের যে এসএ নোড, এভি নোড, এরপরে এভি বান্ডেল যেটা আছে, এবং হচ্ছে যে পার্কিনজি ফাইবার যেগুলো আছে, অর্থাৎ কন্ডাকটিভ সিস্টেম যেটা আমাদের আছে হার্টের, এই কন্ডাকটিভ সিস্টেমের ব্লক গুলোকে বোঝায়। তো এগুলো আমরা দেখবো যে একটা হচ্ছে হার্ট ব্লক মানে এইটার ইসিজি কেমন হয়, সেটার হচ্ছে ক্লিনিক্যাল সাইন সিমটম কি হতে পারে, সেখান থেকে স্যাররা পরীক্ষায় কি কি কোশ্চেন করতে পারে, এবং সেগুলোর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি কি দিলে স্যাররা সন্তুষ্ট হবে, সেটা আমরা মানে ইনশাল্লাহ ধাপে ধাপে শিখবো। আরো একটা হচ্ছে যে কমন ইসিজি যেটা পরীক্ষায় আস্ক করা হয়, সেটা হলো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সেটা হতে পারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তবে এর চেয়েও বেশি যেটা ধরে সেটা হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে সাধারণত আরেকটা জিনিস ধরা হয়, সেটা হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। ওকে, সো এইটা হলো একটা ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে যে ফেভারিট ইসিজি স্যারদের জন্য, স্যাররা যেটা কমনলি আস্ক করে সেটা আমাদেরকে শিখতে হবে। এছাড়াও আরেকটু যারা অ্যাডভান্স টিচার আছেন অনেক সময় আরেকটু ডিপ ধরতে চাইলে এলবিবিবি, আরবিবিবি, এটা শুনে ভাবার দরকার নেই এই বিবি মানে কি, এই বিবি মানে কি ওয়াইফের বিবি কি না, এগুলো হচ্ছে যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। ওকে, বান্ডেল ব্রাঞ্চ ব্লক। সো বান্ডেল ব্রাঞ্চ ব্লক যেগুলো আছে সেটা হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে। এগুলো থেকেও কিন্তু স্যাররা মোস্ট কমনলি হচ্ছে যে আস্ক করে। সো এইটা হচ্ছে আমাদের ইসিজির একটা মানে সংক্ষিপ্ত ফাইনাল প্রফেশনাল পরীক্ষার জন্য আমরা যদি বলি, এই ইসিজি গুলো কমনলি পরীক্ষা আসে এবং এগুলো হচ্ছে যে কমনলি ফেস করতে হয়। এর বাইরে আরো অনেক ইসিজি আছে, সেগুলো সাধারণত মানে কম আসে, কিন্তু সেগুলো যে কোনো সময় দিয়ে দিতে পারে। যেমন হচ্ছে এসভিটি একটা ইসিজি আছে, সেটাও কিন্তু স্যারদের খুবই খুবই পছন্দ, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলা হয়। এরপরে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আছে, সেটাও কিন্তু স্যারদের অনেক পছন্দ, অনেক সময় অনেক স্যাররা দিয়ে দেয়। এছাড়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আছে, সেটাও দিয়ে দিতে পারে। এরকম অনেক ইসিজি আছে, ডিজিটাল টক্সিসিটি আছে, মানে আলাদা করে পেসমেকার, আর্টিফিশিয়াল পেসমেকার আছে, ওগুলো ধাপে ধাপে আমরা শিখবো। তো এই আমাদের হচ্ছে যে
মানে কি পড়বো ফাইনাল প্রফের ইসিজির কত অংশটুকু আমাদের জানা দরকার, সেটার হচ্ছে আনসার হচ্ছে এতটুকু। এতটুকু কি ক্লিয়ার সবার? থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি গুড, মোস্ট ওয়েলকাম। তাহলে আমরা এখন শুরু করে দিই। আমাদের ইসিজি থেকে আমরা একটু ডিসকাশন করব, এরপর আমরা হচ্ছে এক্স রে একটু আউটলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকে। তো একটা ইসিজি তোমাদেরকে যখন এক্সাম হলে দিবে, তখন সেক্ষেত্রে মানে ইসিজি যারা আমরা হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ইসিজি তে অনেক কিছু মানে আছে, এখানে 1 2 3 এগুলো আবার নিচে কেন জানি আবার আরো একটা 2 দিয়ে রাখছে, এ পাশে ভিআর ভিএল ভিএফ, এদিকে হচ্ছে V1 থেকে 6 পর্যন্ত। এগুলো কি মিন করে, এগুলো তোমরা হচ্ছে অনেকটা ফিজিওলজিতে পড়ে আসছো, যে একটা ইসিজি করার ক্ষেত্রে আমরা সাধারণত কয়েকটা লিড ইউজ করি। হ্যাঁ, লিড ইউজ করি। এর মধ্যে কিছু লিড আছে যেগুলো হাতে পায়ে লাগানো হয়, সেগুলোকে আমরা বলি লিম্ব লিড। লিম্ব মানে তো তোমরা বোঝোই যে সেটা হচ্ছে হাত পা আর কি, সহজ কথা এক্সট্রিমিটি যেটাকে আমরা বলি মেডিকেলের টার্মে। এই লিম্ব লিড গুলো কি কি আছে, সেগুলো হচ্ছে যে 3টা লিম্ব লিড আছে, 1 2 3। আর কিছু অগমেন্টেড লিম্ব লিড আছে, যেমন এভিএল, এভিআর, এভিএফ। তো এরকম হচ্ছে লিম্ব লিড হচ্ছে যে 6টা আছে। আর চেস্ট লিড কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে যে V1 1 2 3 4 5 6 এরকম করে 6টা হচ্ছে চেস্ট লিড আছে। এতটুকু তো আমরা সবাই জানি, এটা হচ্ছে যে কমন একটা কনসেপ্ট, যে একটা ইসিজি তে আমাদের এতগুলো হচ্ছে যে লিড আছে। ওকে, সো এরপরে আমাদেরকে একটা ইসিজি পড়ার সময় সবার আগে আমরা আজকে ইসিজি শিখবো হচ্ছে অনেকটা বলা হয় যে আমরা আজকে বিমান চালাবো উইদাউট নোয়িং দা মেকানিজম অফ অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, বা মানে হচ্ছে আমরা বিমানের যে ইঞ্জিনিয়ারিং সেটা না শিখে আমরা বিমান চালানোর চেষ্টা করবো আর কি, অনেকটা এরকমই। কারণ আমরা যদি মানে ইসিজি বেসিকটা পড়তে যাই, দেখবো যে আমাদের পড়ার রুচিটা, যেটা পড়ার যে আগ্রহটা, সেটা নষ্ট হয়ে যায়। প্রথমে বেসিক ডিসকাশন করতে গেলে অনেকে বোর্ড হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ইসিজির প্রতি একটা ভয় চলে আসে, ভীতি চলে আসে। আমরা চাই ইসিজিটাকে যত মানে সহজ করে, যত জনপ্রিয় করে ইসিজিটাকে উপস্থাপন করা যায়। এরপরে যখন একটা সময় গিয়ে ইসিজির প্রতি একজনের ইন্টারেস্ট গ্রো করে যাবে, তখন সেই স্টুডেন্ট কিন্তু নিজেই আরো একটু মানে ইন ডেপথ স্টাডি করে ফেলবে আর কি, আর একটু ভালো পড়াশোনা করে ফেলবে, তখন সে বেসিকটা জেনে যাবে, আই হোপ। সো আমরা একটু মানে এই জন্য ইজি করে পড়ার চেষ্টা করব। তো একটা ইসিজির প্রথমেই আমাদেরকে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে, এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন বলে একটা হচ্ছে যে লম্বা একটা মানে যে পিলারের মতো একটা জিনিস থাকে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজেশন। তো এই জিনিসটার সিগনিফিকেন্স কি? এই জিনিসটার সিগনিফিকেন্স হচ্ছে এটা হচ্ছে আমাদের, দেখো তার আগে একটু বলে নেই, আমাদের ইসিজি তে কিন্তু অনেকগুলো ঘর আছে। যদি আরেকটু ভালো কোন ইসিজি দেখাই, সেটা হচ্ছে ইসিজি তে অনেকগুলো স্কোয়ার আছে, ছোট ছোট কিছু স্কোয়ার আছে, বড় বড় কিছু স্কোয়ার আছে। তো ছোট স্কোয়ার গুলোকে আমরা হচ্ছে স্মল স্কোয়ার বলবো, আর বড়গুলো তো লার্জ বলবো, এটা স্বাভাবিক। তো এই ছোট স্কোয়ার আর মানে বড় স্কোয়ার গুলো কি মিন করে, দেখো এই যে এখানে অনেকগুলো স্কোয়ার আছে, এটা একটা বড় স্কোয়ার, আর অনেক সময় ছোট ছোট স্কোয়ার গুলো থাকে। তো এক একটা করে ছোট স্কোয়ার, একটা হচ্ছে স্মল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার দৈর্ঘ্য দখল করে। আর 5টা হচ্ছে যে স্মল স্কোয়ার মিলে হচ্ছে একটা লার্জ স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। যে এখানে দেখো যে একটা লার্জ স্কোয়ারের মধ্যে এরকম 5টা ছোট 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 ঘর আছে। তাহলে এক একটা ছোট ছোট ঘর যদি 1 মিলিমিটার করে হয়, তাহলে একটা লার্জ স্কোয়ারে হচ্ছে যে 5 মিলিমিটারের মতো থাকে। ওকে, 5 মিলিমিটার উচ্চতায়, 5 মিলিমিটার চওড়াও হয়, মানে ওয়াইড অ্যান্ড হচ্ছে যে মানে যে হাইট দুইটাই হচ্ছে 5 মিলিমিটার। তো আমাদের যে স্ট্যান্ডার্ডাইজেশনটা থাকবে, এই যে স্ট্যান্ডার্ডাইজেশনটা আমরা যেটা দিয়ে দেখবো, সেই জিনিসটা কিন্তু হচ্ছে 2 লার্জ স্কোয়ার, অর্থাৎ বড় দুই ঘরের সমান হওয়া সাধারণত থাকে, সমান সাধারণত হয়। অর্থাৎ ছোট, তাহলে কয় ঘরের সমান হবে বলো দেখি? স্ট্যান্ডার্ডাইজেশনটা যদি হচ্ছে বড় দুই ঘরের সমান হয়, তাহলে ছোট কয় ঘরের সমান হওয়া উচিত? 10 হ্যাঁ, টেন। 10 ঘর 10 করে। হচ্ছে যে স্মল স্কোয়ার, 10 স্মল স্কোয়ার, ভেরি গুড। তোমরা তাহলে বুঝে ফেলছো। তাহলে স্ট্যান্ডার্ডাইজেশনটা আমাদের এক কথায়, একটা যে কোনো ইসিজি দেখার সময় আমরা শুরুতে কার দিকে তাকাবো? স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে। সেটা কি জিনিস? ইসিজি শুরুতে একটা পিলারের মতো জিনিস আছে, সেটার দিকে। এটা হচ্ছে কত ঘরের সমান হবে? বড় 2 ঘর অথবা ছোট 10 ঘরের সমান হবে। কেন এটার দিকে তাকাবো? কারণ এই স্ট্যান্ডার্ডাইজেশনটা যদি কোনো ইসিজিতে হচ্ছে দেখা গেল যে এই স্ট্যান্ডার্ডাইজেশনটা হলো 4 ঘরের সমান আছে, তাহলে 4 ঘরের সমান হলে যেটা হবে, এই পিলার গুলাও হচ্ছে যে লম্বা লম্বা হবে।
মানে ইসিজির প্রত্যেকটা জিনিসই তখন বড় বড় হবে। ওকে, তখন এই পিলার গুলো যদি লম্বা লম্বা হয় তখন কিন্তু আমাদেরকে অনেক সময় মনে হবে হয়তো বা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে নাকি, মানে এটার কোনো প্যাথোলজিক্যাল কোনো কিছু আছে নাকি, এত আর ওয়েভ গুলো এত হচ্ছে টল হচ্ছে কেন। সো তখন কিন্তু আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে। কিন্তু যখনই দেখবো যে এইদিকে হচ্ছে তার স্ট্যান্ডার্ডাইজেশনটা ডাবল, অর্থাৎ 20 ঘরের সমান, অর্থাৎ বড় 4 ঘরের সমান, তখন বুঝবো ও আচ্ছা এই স্ট্যান্ডার্ডাইজেশনটাও বেশি করে দিছে, যার কারণে ইসিজির ভোল্টেজ গুলো বড় বড় হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? স্ট্যান্ডার্ডাইজেশনটা কেন দেখি আমরা, এতটুকু একটু বুঝতে পারছো সময়? জি ভাইয়া। জি স্যার। ওকে, আবার যদি ধরে নাও একটা ইসিজি দেখতেছো তোমরা, এই হচ্ছে যে আর ওয়েভ গুলো খুবই ছোট ছোট, মনে করো এই এতটুকু টুকু আর ওয়েভ, মানে খুবই ছোট ছোট। তো দেখে মনে হচ্ছে এটা বোধহয় লো ভোল্টেজ ইসিজি, কিন্তু না, তোমাকে আগে দেখতে হবে স্ট্যান্ডার্ডাইজেশনের কারণে। কারণ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনটা তো বড় 2 ঘর না থেকে ছোট 1 ঘরের সমানও হতে পারে, তাই না? ছোট 1 ঘরের সমানও হতে পারে। তো ছোট 1 ঘরের সমান হলে কিন্তু তখন এই ইসিজি গুলানো কিন্তু ছোট 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 হয়ে আসবে আর কি। সো এই জন্য আমাদের দেখতে হবে যে এটা কি লো ভোল্টেজ ইসিজি নাকি হাই ভোল্টেজ ইসিজি। এগুলো সবকিছু দেখার আগে আমাদেরকে সবার আগে এই স্ট্যান্ডার্ড দেখতে হবে যে ইসিজিটা আসলে স্ট্যান্ডার্ড কিনা। আমরা হচ্ছে বড় 2 ঘর অথবা ছোট 10 ঘরের সমান হলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলবো। ওকে, সো এটা হচ্ছে যে 1 নম্বর কথা। তাহলে আমরা ঘরের হিসাবটাও পেয়ে গেলাম। এখন আসো যে একটা ইসিজি তে কি কি ওয়েভ আছে আর কি কি জিনিস আছে এগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সেটা তোমরা সবাই জানো, একটা ইসিজি তে পি ওয়েভ থাকে। এই পি ওয়েভ হচ্ছে কি যেন সিগনিফাই করে, তোমরা ফিজিওলজিতে পড়ে আসছে, অ্যাট্রিয়াল মানে সিস্টল নাকি ভেন্ট্রিকুলার সিস্টল, কি যেন বলে এই পি ওয়েভ? রিয়েল ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ওকে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন অথবা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল আমরা বলতে পারি, কারণ ডিপোলারাইজেশন যখন হয় তখন অ্যাট্রিয়াল সিস্টল হয়। ওকে, তাহলে এটা হলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কে আমাদের হচ্ছে সিগনিফাই করতেছে। এই পি ওয়েভ এর পরেই দেখবা যে ইসিজিতে সর্বপ্রথম নিচের দিকে যে খাঁজটুকু আছে, এই নিচের দিকের এই খাঁজটুকুকেই বলা হয় হচ্ছে যে কিউ ওয়েভ। ওকে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এইটাতে একটা হচ্ছে বিশাল একটা টোপ মানে হচ্ছে যে দিয়ে দেয় স্যারেরা। অনেক সময় দেখবা যে একটা ইসিজি এরকম দিয়ে দিছে যে এটার হচ্ছে যে পি ওয়েভ আছে, এরপরে হচ্ছে ইসিজিটা উপরে উঠে গিয়ে এইরকম নিচে নেমে তারপরে আবার গিয়ে টি ওয়েভ হয়ে গেছে। ওকে, এখন একটা স্টুডেন্ট মনে করো যে হচ্ছে সে এমআই এর একটা ইসিজি তাকে দেওয়া হয়েছে, এরকম এমআই এর ক্ষেত্রে দেখা গেল যে এসটি সেগমেন্টটা এলিভেটেড আছে। ওকে, সো এসটি সেগমেন্টটা যখন এলিভেটেড আছে, এরকম মনে করো উপরে উঠে চলে গেছে, উপরে উঠে নিচে নেমে আবার হচ্ছে যে এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে এরকম হয়ে গেছে। তো এখন সে যখন দেখতেছে যে এই জিনিসটা হলো নিচের দিকে নেমে আসছে, তখন তাকে বলা হয় যে এই ইসিজিটা কিসের। সে বলে স্যার এমআই এর ইসিজি। আনসার হলো কারেক্ট, কারণ এখানে এসটি সেগমেন্ট হয়তো বা এলিভেটেড আছে, এমআই হতে পারে। তখন বলে যে এইটাতে হচ্ছে যে কি কি আছে, তখন বলে যে স্যার এখানে এসটি সেগমেন্ট এলিভেটেড আছে, প্যাথোলজিক্যাল কিউ আছে, আর টি ওয়েভ ইনভার্সন আছে। তখন বলে যে স্যার বলে যে দেখাও তো প্যাথোলজিক্যাল কিউ কোথায়। তখন সে এখন হচ্ছে যে বলে যে স্যার এইটা হলো কিউ ওয়েভ। এটা কি কিউ ওয়েভ হবে আমাদের এই কথা অনুসারে? এটা কি কিউ ওয়েভ বলবো কিনা? না না স্যার। স্যার। বলেছি না। কেন কেন বলবো না? কারণ হচ্ছে এইটা হলো প্রথম ইসিজিতে যে উপরের দিকে যে জিনিসটা উঠছে সেটা হলো পি ওয়েভ। এই পি ওয়েভ এর পরে সর্বপ্রথম নিচের দিকে যে হচ্ছে মানে খোঁচার মতো দিয়েছে, এই খোঁচাটার নামই হচ্ছে কিউ ওয়েভ। ওকে, এখন যদি সর্বপ্রথম এই খোঁচাটা না দিয়ে উপরে একটু খোঁচা দিয়ে যদি নিচে নেমে আসে, তাহলে উপরের খোঁচা কিউ এর পরে উপরের দিকে যে জিনিসটা উঠে যায় সেটার নাম হচ্ছে আর ওয়েভ, এবং তারপরে নিচের দিকে যেটা নেমে আসে সেটার নাম হচ্ছে এস ওয়েভ। ওকে, সো এখন যদি একটা ইসিজি পি ওয়েভ এর পরে উপরের দিকে একটু খোঁচা দিয়ে নিচের দিকে নেমে আসে, তাহলে এই উপরের দিকের খোঁচাটার নাম হচ্ছে আর, এবং নিচের দিকে যেটা নেমে আসছে সেটাকে কি বলবো? এস। সেটার নাম কিন্তু এস ওয়েভ। এইটা কিন্তু আর কিউ ওয়েভ বলবো না। বিষয়টা কি ক্লিয়ার সবাই? আমার জি কথাটা স্যার। জি স্যার। ওকে, তাহলে কোথাও যদি তুমি প্যাথোলজিক্যাল কিউ অর্থাৎ কোন একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে, ধরে নাও তোমার রেজিস্টার স্যার তোমাকে বলে দিচ্ছে যে এটা এমআই এর একটা ইসিজি, তুমি এমআই বলে দাও। তুমি জানো যে এমআই এর হচ্ছে কার্ডিনাল ফিচার তিনটা, একটা হলো এসটি সেগমেন্ট এলিভেশন, প্যাথোলজিক্যাল কি ওয়েভ, আর টি ওয়েভ হচ্ছে ইনভার্সন। তো বলে ফেলছে, এখন স্যার বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি প্যাথোলজিক্যাল কিউ দেখাও। এখন যদি কেউ এই যে এইরকম একটা ইসিজির এই জায়গাটারে যদি প্যাথোলজিক্যাল কিউ বলে তাহলে কিন্তু সে ফেসে যাবে। অথবা দেখা গেল যে ইসিজি তে পি ওয়েভ আছে, একটু উপরে খোঁচা দিয়ে নিচে নামছে, তখন এটাকে যদি প্যাথোলজিক্যাল কিউ বলে তাহলে কিন্তু স্যাররা তাকে ফেল করে দিবে। কারণ কি? কারণ এটা হচ্ছে কিউ ওয়েভ না।
উপরের দিকে যেটা গেছে সেটা হচ্ছে অল্প একটু খোঁচা দিলেও সেটা হচ্ছে আর ওয়েভ, তারপরে নিচের দিকে যেটা নামছে সেটা হচ্ছে এস ওয়েভ। তাহলে কিউ ওয়েভ কোনটা? পি এর পরে সর্বপ্রথম নিচের দিকে যে অংশটা খোঁচা দিবে সেইটাই হচ্ছে কিউ ওয়েভ। আমার কথাটুকু কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটা ইসিজি তে প্রথমে যে জিনিসগুলো আমরা দেখলাম, প্রথমে পাইলাম হচ্ছে পি ওয়েভ, এরপরে আমরা পেয়েছি হচ্ছে যে কিউ ওয়েভ, এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হলো আর ওয়েভ, তারপরে নিচের দিকে যেটা হচ্ছে যে সব আর ওয়েভ এর পরে নিচের দিকে যেটা পাবো সেটা হলো এস ওয়েভ, এরপরে যেটা পাবো সেটা হচ্ছে টি ওয়েভ। ওকে, এটা আমরা ফিজিওলজিতে এই পর্যন্ত আমরা মোটামুটি জেনে আসছি। এরপরে কখনো কখনো টি এর পরে ইউ ওয়েভ বলে একটা ওয়েভ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা হচ্ছে নিয়ে আমাদের এখন খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটারও একটা সিগনিফিকেন্স আছে, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, অর্থাৎ কখনো যদি পটাশিয়াম কম হয় সেই সময় কিন্তু এই জিনিসটা থাকতে পারে। এটা আমরা পরে জানবো, এটা আমাদের এখন জানার দরকার নেই। ওকে, এখন আসো, এই হচ্ছে মোটামুটি একটা ইসিজি। আর এখানে আমাদের কিছু হচ্ছে ইন্টারভাল এবং সেগমেন্ট আছে, এইটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা আমরা নিয়ে রাখবো জাস্ট। এটা খুবই সহজ জিনিস। যেমন এখানে একটা জিনিস আছে সেটা হলো পি আর ইন্টারভাল। পি আর ইন্টারভালটা কিরকম? এই যে পি ওয়েভ যেখান থেকে শুরু হয়েছে এবং কিউআরএস কমপ্লেক্স যেখানে হচ্ছে যে শুরু হয়েছে, এই দুইটার মাঝখানের যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে পি আর ইন্টারভাল। আর পিয়ার সেগমেন্ট বলে একটা জিনিস আছে, একই জিনিস দেখো, এটা কিন্তু পিয়ার ইন্টারভাল আর এটা কিন্তু পিয়ার সেগমেন্ট। সেগমেন্টটা কি জিনিস? এই পি ওয়েভের শেষ থেকে শুরু করে কিউআরএস কমপ্লেক্সের শুরুর আগ পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে সেগমেন্ট। তো এটা আমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি যে সেগমেন্টের মধ্যে কোনো ওয়েভ থাকে না। সেগমেন্টের মধ্যে কি থাকে না? সবাই একটু বলো স্যার দেখি। ওয়েব থাকে Wave না থাকে স্যার। ওয়েভ থাকে না, এক্সেলেন্ট। তাহলে কেন? দেখো, এই যে দেখো, এখন দুইটার নামের মধ্যে দেখো, যখন আমি তোমাদেরকে বলবো যে পিয়ার ইন্টারভাল, তখনই তুমি বুঝবা যে পি ওয়েভ সহকারে যেটা আছে সেটা হলো পিয়ার ইন্টারভাল। আর যখন তোমাকে বলবো পিয়ার সেগমেন্ট, তখন বলবা যে পি ওয়েভ বাদ দিয়ে শুধু হচ্ছে পি ওয়েভের শেষ থেকে শুরু করে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে শুধুমাত্র মানে পিয়ার সেগমেন্ট। সেগমেন্ট। সেগমেন্টের মধ্যে হচ্ছে কোনো ওয়েভ থাকবে না, আর ইন্টারভালের মধ্যে কিন্তু ওয়েভ সহকারে থাকবে, এতটুকু আমাদেরকে জানতে হবে। ঠিক একই রকম ভাবে এই যে এসটি সেগমেন্ট দেখো, এসটি সেগমেন্টের এই জায়গাটা তুই হচ্ছে, এটা যেহেতু সেগমেন্ট বলেছি, তাহলে সেগমেন্ট মানে কি থাকবে না? এর মাঝখানে কোনো ওয়েভ থাকবে না। তাহলে দেখো, এস ওয়েভ যেখানে শেষ হয়েছে এবং টি ওয়েভ যেখানে শুরু হয়েছে, এই অংশটুকুকে বলা হয় এসটি সেগমেন্ট। আমাদের এই এসটি সেগমেন্টটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে দেখবা যে এই এসটি সেগমেন্টটা হয় উপরের দিকে এরকম করে উঠে চলে গেছে, এটাকে আমরা বলি এসটি সেগমেন্ট ইলিভেশন অথবা এসটি ইলিভেশন বলি আমরা। আবার কখনো কখনো দেখবা যে এই এসটি সেগমেন্টটা এরকম হচ্ছে নিচে নেমে চলে আসছে, তখন আমরা সেটাকে বলি এসটি সেগমেন্ট ডিপ্রেশন অথবা এসটি ডিপ্রেশন বলি। তো এটা কিন্তু আমাদের খুবই খুবই একটা কমন ফাইন্ডিং ইসিজিতে। আমরা যখন তোমাদেরকে পড়াবো তখন তোমাদেরকে এগুলো দেখাবো যে এসটি সেগমেন্ট ইলিভেশন কোথায় হয়, এসটি সেগমেন্ট ডিপ্রেশন কোথায় হয়, এগুলো আমরা তোমাদেরকে তখন দেখাবো। আর এই যে কিউআরএস কমপ্লেক্স, এই কিউ ওয়েভের শুরু থেকে শুরু করে একেবারে এস ওয়েভের শেষ পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্স। ওকে, এই কিউআরএস কমপ্লেক্সটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আসলে তোমাদেরকে একটা জিনিস আমরা একটু আজকে রিলেভেন্ট আলোচনা করব, সেই জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই পিআর ইন্টারভালটা কতটুকু। নর্মালি আমাদের পিআর ইন্টারভাল কতটুকু থাকে সেটা হচ্ছে সেটা আমাদের যদি আমরা ছোট স্কোয়ারে বলি তাহলে ছোট 3 ঘর থেকে শুরু করে ছোট 5 ঘর পর্যন্ত হতে পারে। তাহলে যদি আমি এটা মিলিমিটারে লিখি তাহলে কত লিখতে পারি? 3 মিলিমিটার থেকে 5 মিলিমিটার, তাই না? ছোট 3 ঘর থেকে যদি ছোট 5 ঘর হয়, ছোট 5 ঘর মানে কি আমরা একটা বড় মানে লার্জ একটা স্কোয়ার বলতে পারি, ওয়ান লার্জ স্কোয়ার। জি তোমাদেরকে আমি স্যার। কিছুক্ষণ আগে বসলাম, মানে 5টা হচ্ছে যে স্মল স্কোয়ার মিলে কি হয়? একটা লার্জ স্কোয়ার হয়। ওকে, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে একটা পিয়ার ইন্টারভাল কিন্তু একটা লার্জ স্কোয়ারের সমান হবে, ম্যাক্সিমাম হতে পারে একটা লার্জ স্কোয়ারের সমান, ম্যাক্সিমাম। ওকে, তার মানে এখানে ছোট ছোট 5টা ঘর আসবে অথবা বড় একটা লার্জ স্কোয়ার হবে। এর চেয়ে যদি এই মানে সেগমেন্টটা যদি বড় হয়ে যায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে পিয়ার প্রলঙ্গেশন বা পিয়ার ইন্টারভাল প্রলঙ্গেশন। এটা কখন হয় আমরা একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা কোথায় হয় আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখানে আরো একটা জিনিস জানার আছে, সেটা হলো আমরা ইসিজিটা পড়বো এভাবেই যে যখন যেটা জানার দরকার হবে ঠিক তখন আমরা সেই অংশটুকু জেনে নিব, তাহলে আমাদের পড়তে বিরক্ত লাগবে না।
সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে এক একটা করে ছোট স্কোয়ার মানে কিন্তু সেটা হলো কতটুকু দৈর্ঘ্য হয় 1 মিলিমিটার। একটা ছোট স্কোয়ার, স্মল স্কোয়ার, 1 স্মল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার। আর 1 লার্জ স্কোয়ার মানে হচ্ছে, আমরা বললাম লার্জ স্কোয়ার মানে হচ্ছে যে 5 মিলিমিটার, তাই না? এটা এটা বুঝতে পারছো সবাই? ওই ছোট ছোট জি স্যার। ঘরগুলা, এই ঘরগুলোর কথা বলছিলাম। ওকে, এখন তোমাদেরকে এটার সাথে যদি সময়ের অ্যাডজাস্টমেন্ট বলি, আমাদের হচ্ছে এই ইসিজিতে কিন্তু একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। তো সময়ের সাথে যদি আমরা স্কোয়ার গুলোকে যদি অ্যাডজাস্ট করতে চাই, তাহলে সেটা কিরকম হবে যদি আমরা বলি, তাহলে সেটা হবে হচ্ছে একটা স্মল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0.04 সেকেন্ড। ওকে, এতটুকু সময়, 0.04 সেকেন্ড। তাহলে 5টা ইকুয়াল কত হবে? আমি এটাকে 5 দিয়ে গুণ করব। ওকে, এটাকে 5 দিয়ে যদি গুণ করি, 4 5 কত হয়? 20 হয় না? তো হচ্ছে 0.2 হচ্ছে যে সেকেন্ডের সমান হবে আর কি। ওকে, তাহলে কিন্তু দেখো আমরা পিয়ার ইন্টারভালটাকে কিন্তু এখন আমরা হচ্ছে মিলিমিটার থেকে সময়ে কনভার্ট করতেও পারি, বুঝতে পারছো? তাহলে ছোট 3 ঘরের সমান বলছিলাম, অথবা বড় মানে ছোট 3 থেকে 5 ঘরের সমান। তাহলে ছোট 3 ঘর হলে কত হবে? 3 4 12। তাহলে 0 দশমিক মানে 1 2 থেকে শুরু করে 0.20 সেকেন্ড পর্যন্ত হবে এই পিয়ার ইন্টারভালটা। ওকে, তাহলে এই পিয়ার ইন্টারভালটা হচ্ছে আমাদের সময় ডিউরেশন দিয়ে যদি বলি, তাহলে কত থেকে কত পর্যন্ত হবে? 0.12 সেকেন্ড থেকে 0.20 সেকেন্ড পর্যন্ত হবে। কেন হবে? কারণ এটা আমরা বলছিলাম ছোট 3 ঘর থেকে শুরু করে ছোট 5 ঘর পর্যন্ত হতে পারে। তো এক একটা ঘর যদি 0.04 হয়, গুণ করলে যা হবে তাই, 3 4 12। এই যে 3 4 12। আর যদি বড় মানে সর্বোচ্চ যেহেতু 5 ঘর হয়, তাহলে 4 5 20, সর্বোচ্চ 20 পর্যন্ত হতে পারে। এইটা আমরা একটু পরে দেখাবো এইটার সিগনিফিকেন্সটা কি, জাস্ট তোমরা একটু মনে রাখো যে এটা আমি তোমাদেরকে এখনই দেখাতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা একটু হচ্ছে যে ইসিজির শুরুতেই আমরা একটু অ্যাপ্লিকেশনের দিকে যেতে চাই। সেটা হচ্ছে প্রথমেই আমরা ইসিজির কি কি জিনিস দেখব। ইসিজির কি কি জিনিস যদি দেখবো এটার কথা যদি বলি, তাহলে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এইরকম একটা গল্প বইয়ের মধ্যে লেখা আছে যে আমরা যে কোনো ইসিজি মানে রিড করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হলো ইসিজিতে হার্ট রেট কত, মানে মানুষটার হার্ট রেট কত। ওকে, এটা দেখতে হবে। 2 নাম্বার যে জিনিসটা দেখতে হবে, তার কি হার্টের রিদম বা ছন্দ আছে নাকি ছন্দ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যারিথমিয়া হয়ে গেছে কিনা। ওকে, অ্যারিথমিয়া হয়ে গেছে কিনা নাকি রিদম আছে। ওকে, তাহলে রিদমটা দেখবো আমরা। তারপরে দেখবো হচ্ছে কিছু ওয়েভ, যেমন পি ওয়েভ দেখবো, কিউ ওয়েভ দেখবো, আর ওয়েভ দেখবো, এগুলো ওয়েভ টোয়েভ দেখবো, আর কিছু সেগমেন্ট ইন্টারভাল এগুলোর দিকে দেখবো, এবং সবশেষে আমরা একটা কমেন্ট করব। এই হচ্ছে মোটামুটি ইসিজি রিডিং। তো আমরা চলো আমরা আজকে একটু মানে যেহেতু প্রথম দিন, আমরা একটু হচ্ছে যে ইসিজির অ্যাপ্লিকেশনের দিকে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমে একটু হার্ট রেট কাউন্ট করা শিখবো। ওকে, সো হার্ট রেট কাউন্ট করা খুবই খুবই ইজি। 1 নাম্বার হচ্ছে কথা তোমাদেরকে খুব সংক্ষেপে বলি, যে এই ইসিজিতে আমি যে লাল দাগটা দিচ্ছি এই ওয়েভটার নাম কি বলো তো সবাই? আমার লাল দাগ দেওয়া এই ওয়েভটার নাম কি? আর ওয়েব। একজন বলেছে আর ওয়েভ, তোমরা কি সবাই একমত এটার নাম আর ওয়েভ? জি ভাই, আরো জি স্যার। জি স্যার। হ্যাঁ, সবাই নির্ভয়ে বলতে পারো, ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমরা তোমাদেরকে বিমান চালাতে বলতেছি না ভাই, যে আকাশ থেকে পড়ে হাত পা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। এটা হলো 2 ওয়ে প্রসেস, কারণ তোমরা যদি একটু রেসপন্স করো আমার জন্য সুবিধা হলো যে তোমরা কথাটা বুঝতে পারতেছো কিনা, এটা 1 নাম্বার। 2 নাম্বার আমার নেট কানেকশন ঠিক আছে কিনা সেটাও বুঝতে পারি। 3 নাম্বার তোমাদের সঙ্গে আমার একটু র্যাপো বিল্ড আপ হয়, এই জন্য মাঝে মাঝে রেসপন্স করলে আমার ভালো লাগবে। সেটা রং হলেও কোনো অসুবিধা নাই, মানে তোমাদেরকে মানে কোনো কিছু বলা হবে না। ওকে, সো আমরা তো শিখতে আসছি, সো আমরা সবাই শিখবো ইনশাল্লাহ। সো এটা আর ওয়েভ, যে আপু বলেছে তাকে অনেক ধন্যবাদ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর ওয়েভ। ভেরি গুড। সো আমরা হার্ট রেট কাউন্ট করার ক্ষেত্রে আমরা যেটা করব ভেরি সিম্পল, সেটা হচ্ছে আমরা একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের মাঝখানে আমরা দেখব, একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের আমি হচ্ছে মাঝখানে দেখব কয়টা লার্জ স্কোয়ার আছে। ওকে, লার্জ স্কোয়ার কয়টা আছে। তো লার্জ স্কোয়ার গুলোকে আমি অন্য একটা কালার দিয়ে দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, এখানে একটু একটার কম ছিল, এদিকে আবার একটু একটার বেশি আসে, সব মিলে 4টা লার্জ স্কোয়ার আছে। তো এখান থেকে আমরা হার্ট রেট কাউন্ট করতে পারি। যে কোনো একটা ইসিজি থেকে হার্ট রেট কাউন্ট করার উপায় হচ্ছে তোমার এখানে সূত্রে বসাতে হবে। উপরে হলো 300, এটা হলো সূত্রের 300, এটা অন্য কোনো না, এটা ফর্মুলার 300।
আর নিচে হচ্ছে দুইটা আর ওএম এর মাঝখানে কয়টা তুমি লার্জ স্কোয়ার পেয়েছো বলো তো? আমরা এখানে কয়টা লার্জ স্কোয়ার পেয়েছিলাম? 4টা। চারটা। 4টা। তাহলে আমি হচ্ছে নিচে সেই 4 বসায় দিলাম। তাহলে কি এটা এতটুকু কি সবাই বুঝতে পেরেছো হার্ট রেট কিভাবে কাউন্ট করতে হয় জি ইসিজি ভাইয়া। থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ভেরি সিম্পল। তুমি একটা ইসিজি নিবা, নিয়ে একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে তুমি গুনবা। সেই 300 কে ওই লার্জ স্কোয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিবা, তাহলে যা হবে সেটাই হলো তার হার্ট রেট। যেমন এটাকে 300কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে? 75। 75 বিটস পার মিনিট। ওকে, তাহলে তার হার্ট রেট হলো 75 বিটস পার মিনিট অ্যাবাউট। ওকে, মোটামুটি কাছাকাছি। কারণ অ্যাকুরেট যদি আমরা মেজার করতে চাই, আরো একটা উপায় আছে। অ্যাকুরেট মেজার করতে চাইলে আমরা ছোট স্কোয়ার কে দিয়ে ভাগ করতে পারি। হার্ট রেট ইকুয়াল উপরে হচ্ছে যে 1500 মানে 1500, আর নিচে দিতে হবে হচ্ছে স্মল স্কোয়ার। এই একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভের মাঝখানে কয়টা ছোট ছোট ঘর আছে এগুলো গুণা। তো এখন তুমি যদি আরো একটু প্রিসাইজলি হার্ট রেট কাউন্ট করতে চাও, তাহলে স্মল স্কোয়ারের সংখ্যা, স্মল স্কোয়ার কয়টা আছে সেই সংখ্যাটা তুমি এখানে বসাই দিবা। কেন এখানে 1500 হইলো বলো তো? কেউ কি বলতে পারবা? আগে 300 বসাইছিলাম, এখন স্যার 1500 হয়ে গেল। 5টার একটা সময় স্মল পাঁচটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তো এইটা তোমরা বুঝে ফেলছো আসলে, যে আমরা বলেছিলাম যে একটা লার্জ স্কোয়ারে 5টা করে স্মল স্কোয়ার থাকে। সো সেটাকে যদি আগে যদি আমি 300কে যদি যে মানে আর আর ইন্টারভালে কয়টা বড় বড় সেগমেন্ট ছিল সেটাকে যদি ভাগ করি, এখন যেহেতু এক একটা লার্জ স্কোয়ারে 5টা করে হচ্ছে স্মল স্কোয়ার আছে, তাহলে সেই 300 জায়গায় এটা হয়ে গেছে 1500। ভেরি সিম্পল, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ডে তোমরা কালকেই যে কোনো সময় গিয়ে একটা কার্ডিও মানে ওয়ার্ডে ঢুকে ভাবসাব নিয়ে একটা রুগীর ইসিজি ধরবা খুবই কনফিডেন্টলি, দেখি তো আপনার ইসিজির কি অবস্থা। এরপরে তুমি মানে যে একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভ মানে ধরে ফেলবো, এবং তার মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে গুনে 300কে তুমি সেই লার্জ স্কোয়ার দিয়ে মানে ভাগ মানে সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলেই তার হার্ট রেট পেয়ে যাবে। ওকে, তাহলে ভেরি গুড। এখন আসো তোমাদেরকে একটা, তাহলে আমি একটা টেস্ট নিতে চাই। ওকে, সো এইটা একটা ইসিজি, হ্যাঁ? দেখতে পাচ্ছ সবাই ইসিজিটা? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে এই ইসিজিটাতে হার্ট রেট কত কেউ কি একটু ক্যালকুলেট করে বলতে পারবা? আমি কি তোমাদেরকে হেল্প করবো একটু? তোমরা মনে হয় নেটে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, এইখানে এইটাতে হচ্ছে যে আর ওয়েভ, আর এইখানে আরেকটা আর ওয়েভ। ওকে, দুইটা আর ওয়েভ। এর মাঝখানে হচ্ছে লার্জ স্কোয়ার আছে হচ্ছে ধরে নাও একটা, ধরে নিলাম 2 3 4 5 6 7 8 9, 10টার কমই হয়, 10টাও বলতে পারো অথবা 9.5 বলতে পারো, ধরে নিলাম 10 আর কি। তাহলে হার্ট রেট কত আসবে বলো দেখি, হার্ড যে কেউ? হ্যাঁ, তাহলে সূত্রটা কি? 300কে কত দিয়ে ভাগ করবো জানো? 10 দিয়ে ভাইয়া, ভাইয়া 9 দিয়ে ভাগ করলে 33 মতো আসে, আর 10 দিয়ে করলে স্যার 30। মোটামুটি আপনার রাফ যদি হচ্ছে 9, অথবা আমি একটু মানে অলস মানুষ ধরে নাও, হিসাবে সহজের জন্য আমি 10 দিয়ে ভাগ করলাম। তাহলে হার্ট রেট অ্যাবাউট 30 বিটস পার মিনিট। ওকে, এখন যদি কেউ বলো যে না আমার তো ভাই এটা আসলে মানে হচ্ছে না, আমি আরেকটু প্রিসাইজলি হচ্ছে কাউন্ট করতে চাই, ওকে ফাইন। তুমি তাহলে কি করবা? তোমার জন্য হোম টাস্ক হচ্ছে যে 1500কে তুমি এটা 1500 লিখে নিচে কয়টা ছোট ছোট স্মল স্কোয়ার আছে সেগুলো কাউন্ট করবা, একটা আর ওয়েভ থেকে আরেকটা আর ওয়েভ পর্যন্ত সেটা সংখ্যা দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি আরো প্রিসাইজলি হার্ট রেটটা পেয়ে যাবে। তাহলে এই হার্ট রেট কাউন্ট করাটা কি তোমরা শিখেছো সবাই? সবাই জি শিখেছো? ভাইয়া। জি ওকে, ভাইয়া। এখন Thank you একটা ভাইয়া। কোশ্চেন আসলে এত তোমাদের। মজা করে হ্যাঁ, আমরা ভাই ইসিজি কখনো পড়াই হয়নি আসলে ভাইয়া স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার যে তোমাদেরকে কিছু নলেজ শেয়ার করতে পারতেছি। সো এখন আসো আমরা একটু মানে আমাদের মেডিসিনের ভাষায়, আমরা হচ্ছে ফিজিওলজিতে পড়ে আসতাম হার্ট রেট একরকম, তো মেডিসিনের ভাষায় আমরা বলি সাধারণত হার্ট রেট হচ্ছে যে নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিট, এটা হলো নর্মাল, দিস ইজ নর্মাল। কারো যদি 60-র কম হয়ে যায় তখন তাকে কি বলবো বলো তো? ব্র্যাডিকার্ডিয়া নাকি ট্র্যাকিকার্ডিয়া? তোমরা সবাই পারো আমি জানি। ব্র্যাডিকার্ডিয়া স্যার। Bradicardia. ব্র্যাডিকার্ডিয়া, ভেরি গুড। আর 100-র বেশি যদি কারো হয়ে যায়? ট্যাকিকার্ডিয়া স্যার। ট্যাকিকার্ডিয়া, ভেরি গুড। তাহলে তোমরা এখন আমাকে ডিসাইড করো তো এই ইসিজিটা কে, মানে এই লোকটার যে ইসিজি পেয়েছি, ইজ ইট ব্র্যাডিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া? ভাইয়া। ভেরি গুড, ব্র্যাডিকার্ডিয়া। ওকে, তো এই ব্র্যাডিকার্ডিয়াটা মনে রাখো আর কি। ওকে, হ্যাঁ,
তো অনেক সময় ইসিজি দেখাই যে আমরা বলতে পারি যে এই ইসিজিটাতে লিস্ট কি আছে, ব্র্যাডিকার্ডিয়া আছে। তুমি আর কিছু বোঝো বা নাই বোঝো, অন্তত বলতে পারবা যে স্যার এটাতে একটা ব্র্যাডিকার্ডিয়া আছে, কিছু একটা ঝামেলা আছে যে তার হার্ট রেটটা কম আর কি। ওকে, সো আমরা এতটুকু অন্তত কাউন্ট করা শিখে গেলাম। ওকে, এখন আসো হচ্ছে উম এইটার দিকে দেখো, এটার একটু হার্ট রেট প্লিজ কেউ একটু কাউন্ট করে দেখো দেখি, সবাই চেষ্টা করি আমরা। এখানে হার্ট রেট কত হতে পারে? আমি দেখাই দিলাম, এটা হচ্ছে একটা আর ওয়েভ, আর এখানে আরেকটা আর ওয়েভ। হ্যাঁ, দুইটার মাঝখানে লার্জ স্কোয়ার আছে 1 2, মানে 2.5 আর কি, মানে যে 2.5 আর কি। তাহলে হার্ট রেট কত হবে? ভাই 2 ধরলে 150 বিটস পার মিনিট, ইজি। হ্যাঁ, 2 ধরলে হচ্ছে কত হচ্ছে, 150-এর মতো, তাই না? 150 হচ্ছে বিটস পার মিনিটস এর মতো। ওকে, ভেরি গুড। যদি 150 হয়, ইজ ইট ট্যাকিকার্ডিয়া অর ব্র্যাডিকার্ডিয়া? ভাই ট্যাকিকার্ডিয়া। ভেরি গুড, এক্সিলেন্ট, এটা হলো ট্যাকিকার্ডিয়া। ওকে, সো এখন আমি তোমাদেরকে আরো একটা নিনজা টেকনিক দিই। তোমাকে এই ভাগটা কিছুই করতে হবে না, তুমি ইসিজির দিকে তাকাইলে ইসিজি তোমাকে বলবে হাই আই এম নর্মাল। ওকে, মানে হার্ট রেটের ক্ষেত্রে আরেকজন ইসিজি বলবে হাই আমি ট্যাকিকার্ডিক, আরেকজন বলবে হাই আমি হচ্ছে ব্র্যাডিকার্ডিক। সেটা কি রকম? সেটা হচ্ছে আমরা এই ক্যালকুলেশন থেকে দেখতে পারি 300 ভাগ যদি 5 দেই তাহলে হার্ট রেট হয়ে যায় 60। ওকে, আর 300 ভাগ যদি আমরা হচ্ছে 3 দেই তাহলে হার্ট রেট হয়ে যায় 100। আমরা তো বলেইছিলাম 100 থেকে 100 পর্যন্ত হচ্ছে নর্মাল। তার মানে সহজ কথায় যদি আমরা বলতে পারি, এই আর আর ইন্টারভালের মাঝখানে, এই একটা আর থেকে আরেকটা ইন্টারভালের মাঝখানে যদি 5টা লার্জ স্কোয়ার থাকে, 3 থেকে 5 পর্যন্ত লার্জ স্কোয়ার থাকে, তাহলে দিস ইজ নর্মাল, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। বিষয়টা কি সবাই ধরতে পারছো? জি ভাইয়া। ওকে, যে আমরা বললাম যে আমরা তো হার্ট রেট এভাবেই কাউন্ট করতেছি যে 300 কে হলো মানে যে লার্জ স্কোয়ারের সংখ্যা দিয়ে ভাগ করতেছি। তো ধরে নাও 300 কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হার্ট রেট আসবে হলো 60। 300 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হার্ট রেট আসবে হচ্ছে 100। আমরা তো বলেইছি মানে নর্মাল হার্ট রেট হচ্ছে 60 to 100। তাহলে 60 to 100 যদি হয়, তাহলে আমাদের এই ছোট মানে বড় 3 ঘর থেকে শুরু করে বড় 5 ঘর পর্যন্ত যদি দুই আর এর মাঝখানে, অর্থাৎ দুইটা হচ্ছে আর ওয়েভের মাঝখানে যদি থাকে, তাহলে দিস ইজ নর্মাল। ওকে, সো আমরা নর্মালি একটা ইসিজির দিকে তাকাই এভাবে, আসলে হার্ট রেট মানে যখন আমরা ক্লিনিক্যালি দেখি তখন এভাবে দেখি যে এটা কি 3 থেকে 5 ঘরের মধ্যে আছে কিনা। যদি 3 থেকে 5 ঘরের মধ্যে থাকে তখন আমরা বলি যাক আলহামদুলিল্লাহ হার্ট রেটটা অন্তত ঠিক আছে। ওকে, এখন যদি 3 থেকে 3 ঘরের যদি কম হয়ে যায় তখন কি হবে বলো তো? হ্যাঁ ব্র্যাডিকার্ডিয়া। না না না, তখন হয়ে যাবে ট্যাকিকার্ডিয়া। ওকে, কারণ 3 ঘরের কম হলে ধরে নেওয়া হচ্ছে যে 3 থেকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে? 150 হয়ে যাবে না? হ্যাঁ, কম যদি মানে থাকলে ট্যাকিকার্ডিয়া, আর বেশি হ্যাঁ হ্যাঁ, থাকলে কম থাকলে মানে কম থাকা মানে কি, তখন এই যে ওয়েভ গুলান মানে আর ওয়েভ গুলান ঘন ঘন আছে, তার মানে হার্ট রেট ফাস্ট। ওকে, তাহলে 3 ঘরের কম হলে ট্যাকিকার্ডিয়া, আর 5 ঘরের বেশি হয়ে গেলেই ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া। তাহলে আমরা এই ইসিজিটাকে কিন্তু কাউন্ট না করেই বলে দিতে পারি যে এটা ট্যাকিকার্ডিয়া নাকি ব্র্যাডিকার্ডিয়া, কারণ এখানে দেখো একটা আর ওয়েভ, এখানে একটা আর ওয়েভ, এর মাঝখানে আছে 1 2, মানে 2 এর চেয়ে কম আর কি, 2.5, অ্যাটলিস্ট তো 3 এর চেয়ে কম। সো এটা হলো ট্যাকিকার্ডিয়া, কাহিনী শেষ। ওকে, আর আগের যেটা দেখছিলাম সেটা হচ্ছে 2 আর ওয়েভের মাঝখানে কত ঘর ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 5 ঘরের বেশি আছে। 2 আর ওয়েভের মাঝখানে অনেক 5 ঘরের বেশি আছে, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি অ্যাটলিস্ট এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো আমরা আরেকটা হচ্ছে গেম তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এইটা কি হবে বলো তো, ট্যাকিকার্ডিয়া নাকি ব্র্যাডিকার্ডিয়া? কাউন্ট করা যাবে না, মানে যে ওই সনাতন ধর্ম আর কি, 300 ভাগ হচ্ছে সামথিং দিয়ে না দিয়ে দিয়ে তুমি ব্র্যাডিকার্ডিয়া। হচ্ছে। ওকে, আচ্ছা, এটা কি হবে? এটা হলো কি হবে বলো দেখি সবাই? ব্র্যাডিকার্ডিয়া। এটা হচ্ছে কিন্তু এই একটা আর ওয়েভ, এই একটা আর ওয়েভ, লিস্ট এর মাঝখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, মানে যাই হোক আর 5 ঘরের বেশি আছে, তাহলে আমি বলে ফেলবো যে দিস ইজ ব্র্যাডিকার্ডিক ইসিজি, মানে এটা ব্র্যাডিকার্ডিয়া আছে, মানে ব্র্যাডিকার্ডিয়া এখানে প্রেজেন্ট। ওকে, সো এতটুকু অন্তত আমরা এখান থেকে শিখলাম। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ওকে, এখন আসো তোমাদেরকে আরো একটা ইসিজি দেই। এই ইসিজিটার হার্ট রেট কত হবে বলো দেখি তোমরা? নর্মাল। আচ্ছা, কাউন্ট করে বলবেন। ওকে, এনি মানে আদার পার্টিসিপেন্ট, অন্য কেউ এটার একটু Normal. হার্ট রেট কেউ বলবা?
আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করি। ভাইয়া এটা হচ্ছে ভাইয়া এটা একটা তো আর ওয়েভ। ইরেগুলার আছে, রিদম তো ইরেগুলার আছে এটা। আর আচ্ছা, এটা ওকে। আচ্ছা, এনি আদার, কেউ কেউ কোনো কিছু অ্যাড করতে চাও? আসলে দেখো, আমরা আসি আমাদের মানে আহ, আহ, বলবো হচ্ছে রাফসান ভাই নিনজা টেকনিক দিয়ে আমরা ইসিজি শিখতে গেছি, দিয়ে দিয়ে দেখি যে আর ওয়ার্ডে পারতেছি না। কেন পারতেছি না? কারণ তোমাদের মধ্যে একজন বললা যে মানে দেখা গেল যে সেই এই ইসিজিটা নিয়ে সে কাউন্ট করা শুরু করে দিচ্ছে বিসমিল্লাহ বলে, দেখা গেল এখানে আর ওয়েভ একটা, এখানে আরেকটা আর ওয়েভ। ওকে, দুইজনের মাঝখানে এটা একটা লার্জ স্কোয়ার ধরে নিলাম, এটা মাঝখানে আছে, দুই লার্জ স্কোয়ারের মাঝখানে আছে, তো ধরে নিলাম এখান থেকে কাউন্টিং শুরু করে দিই, দেখা যাক কি হয় আর কি বাকিটা। তো এখানে একটা লার্জ স্কোয়ার, এখানে একটা লার্জ স্কোয়ার, এটা একটু পার হয়ে উপরে চলে গেছে, ধরে নাও মোটামুটি তিনটা লার্জ স্কোয়ার আছে। তাহলে এই অংশটাতে আমার হার্ট রেট চলে আসতেছে হচ্ছে মানে কত আসতেছে, 100-র মতো, তাই না? হার্ট রেট। কিন্তু আবার একটু পরে তুমি দেখতেছো আরে এটাতে কিরকম অবস্থা, এই আর ওয়েবের মাঝখানে মাত্র হচ্ছে যে মানে যে লার্জ স্কোয়ার আছে দুইটা। তাহলে এখানে হচ্ছে 300/2 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে হার্ট রেট চলে আসে হচ্ছে যে 150। মানে এটা একটা কেমন একটা আজীব ব্যাপার হয়ে গেল না, যে একই মানুষের একই ইসিজিতে এক জায়গায় হার্ট রেট 100, এক জায়গায় হার্ট রেট 150। আবার এখানে এসে দেখতেছে এ আর ওয়েভ আর এ আর ওয়েভের মাঝখানে দেখা গেল যে এখানে হচ্ছে যে লার্জ স্কোয়ার আছে মনে করো 4টা বা 5টা, সেখানে আবার হার্ট রেট চলে আসতেছে 60-র মতো। তার মানে হার্ট রেট এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। তাহলে কি এই তোমার আগের যে সূত্র মানে আমরা পড়ে আসছি সেটা কি এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, এখানে কি কাজে লাগতেছে? না। না, কাজে লাগতেছে না। তার মানে এইটার জন্য আমাদেরকে নতুন ফর্মুলা বের করতে হবে। অ্যাকচুয়ালি কে যেন বলেছিল যে এইটা হচ্ছে একটা মানে ইরেগুলার রিদম আছে, কে যেন বলেছিল ভাই, একটু আওয়াজ দাও দেখি। ভাইয়া ভাইয়া আমি বলছিলাম হ্যাঁ, নামটা কি যেন ভাইয়া? রাকিব। হ্যাঁ, রাকিব, ভেরি গুড। রাকিব কিন্তু খুবই এক্সিলেন্ট একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ইসিজিটা রিদমটা হচ্ছে নর্মাল না, এটা হচ্ছে একটা অ্যারিথমিয়ার ইসিজি। ওকে, সো অ্যারিথমিয়ার ইসিজি গুলো যখনই আমরা দেখতে যাই তখন আমাদের দেখো এখানে কিন্তু হচ্ছে যে এখানে লিড নাম্বার 1 আছে, এখানে লিড 2 আছে, এখানে লিড 3 আছে, এরপরে কিন্তু নিচের দিকে যে লিডটা নেওয়া হয়েছে এটাও কিন্তু লিড 2। তাহলে দেখো উপরেও কিন্তু লিড 2 ছিল, এখান থেকে এতটুকু, নিচেও কিন্তু আবার লিড 2 কে আলাদা করে বিশাল বড় একটা করে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো এই যে লিড 2 টাকে আবার আলাদা করে আরো একটা বড় করে নেওয়া হয়েছে, এটার আলাদা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে রিদম স্ট্রিপ। এটার নাম হচ্ছে রিদম স্ট্রিপ। তাহলে এটার নাম কি যেন বললাম? রিদম স্ট্রিপ। তাহলে হ্যাঁ, রিদম স্ট্রিপ। এটা হচ্ছে লিড 2 টাকে যখন আমরা নিচে করে বড় করে নেওয়া থাকে, অনেক সিজিতে দেখবা যে লিড 2 টাকে হচ্ছে নিচের দিকে আবার বড় করে নিচ্ছে, তখন তোমার মনে হতে পারে এটা কোন ঢঙের ইসিজি করছে, লিড 2 তো উপরে আছে, আবার নেওয়ার কি দরকার? আসলে রিদমটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা লিড 2 কে আলাদা করে একটা নিয়ে নিই, সেটাকে বলা হয় রিদম স্ট্রিপ। ওকে, তাহলে রিদম স্ট্রিপটা হচ্ছে সবার নিচে। তাহলে আমরা রিদম দেখতে হলে আমরা যদি রিদম স্ট্রিপ থাকে অবশ্যই আমরা কার দিকে তাকাবো, রিদম স্ট্রিপের দিকে তাকাবো। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আসলে এটার হার্ট রেটটা আমরা কিভাবে কাউন্ট করব? যখন দেখবো যে একটা ইরেগুলার হার্ট রেটের হচ্ছে ইসিজি আমাকে দেওয়া হয়েছে, অ্যারিথমিয়ার ইসিজি দেওয়া হয়েছে, তখন আর ওই সেই 300 ভাগ লার্জ স্কোয়ারের সংখ্যা বা 1500 ভাগ লার্জ স্কোয়ার এই স্মল স্কোয়ারের সংখ্যা ওই ফর্মুলা দিয়ে আমার হবে না। এখানে যেটা করতে হবে সেটা হলো তোমার ইসিজি শুরুর এখান থেকেই তোমাকে হচ্ছে বড় বড় 30টা ঘর পর্যন্ত তোমাকে গুনতে হবে। তো বড় বড় 30টা ঘর কি রকম করে গুনবা, যেমন হচ্ছে এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে গুনতে থাকবে আর কি। তো ধরে নাও আমি একটু অলস মানুষ, এরকম করে এতটুকুতে যদি 10 হয় তাহলে এতটুকুতে 20, এই মনে করো এতটুকু পর্যন্ত 30 তুমি গুনবা আর কি, আমি আর গুনলাম না। এতটুকু পর্যন্ত এসে মনে করো 30 লার্জ স্কোয়ার পর্যন্ত আমি গুনেছি। কতখানি গুনেছি বলো তো, কয় ঘর পর্যন্ত গুনেছি? 30 লার্জ। 30 লার্জ স্কোয়ার পর্যন্ত আমি কাউন্ট করে নিব, 1 নাম্বার। এই কাউন্ট করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 30 লার্জ স্কোয়ারের মধ্যে কয়টা আর ওয়েভ আছে, এই আর ওয়েভ কয়টা আছে আমাকে সেই আর ওয়েভের সংখ্যা গুনতে হবে। এখানে কয়টা আছে গোনো দেখি সবাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11। 9, 10, 11। 11টার মতো আছে, তাই না? 11-এর মতো আছে, মোরলেস 11-এর মতো আছে। তাহলে এই ক্ষেত্রে হার্ট রেটের ফর্মুলাটা হচ্ছে হার্ট রেট হবে এই 30 লার্জ স্কোয়ারের মধ্যে যে কয়টা আর ওয়েভ পেয়েছো অর্থাৎ 11, সেটাকে 10 দিয়ে তুমি গুণ করবা, 10 দিয়ে কি করবা, গুণ করতে হবে। তাহলে ওনার হার্ট রেট কত আসবে? 110। 110। এইটাই হচ্ছে তার হার্ট রেট। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে?
তাহলে অ্যারিথমিয়া হইলে আমরা যে কোনো ইসিজি কাউন্ট করার সহজতম উপায় হইলো আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে এক মাথা থেকে ইসিজি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা 30 লার্জ স্কোয়ার পর্যন্ত আগে হচ্ছে যে কাউন্ট করে নেব। এর মাঝখানে কয়টা আর ওয়েভ আছে সেটা কাউন্ট করে নেব। এই আর ওয়েভের যে সংখ্যাটা আমি পাবো তাকে 10 দিয়ে গুণ করে দিব, তাহলে আমার হার্ট রেট বের হয়ে আসবে। বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? বুঝতে পেরেছে সবাই? জি ভাইয়া। জি স্যার। ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে হার্ট রেট কাউন্টিং এ। তাহলে আশা করি তোমরা ইসিজির প্রথম দিনেই আজকে অন্তত কার্ডিওলজিতে কালকে যাবা, গিয়ে সবাই দেখবা যে এখানে অনেক ইসিজি আছে। সেই ইসিজি গুলো থেকে তোমরা হচ্ছে যে তোমাদের হচ্ছে সব পেশেন্ট গুলোর হার্ট রেট গুলো কাউন্ট করে করে তোমরা হচ্ছে যে count- সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি আচ্ছা, ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড। এরপরে এখন আমরা চলে আসি যে তোমাদেরকে মানে একটা জিনিস একটু দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হার্ট ব্লক। ওকে, হার্ট ব্লক যেটা সেটা আমরা দেখা। আচ্ছা, আজকে আমাদের মানে সেশনটা প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের সময় সংকীর্ণতার কারণে, প্রায় অলমোস্ট 1 ঘন্টা। আমরা তোমাদেরকে তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখাবো ইনশাল্লাহ যে হার্ট ব্লক কিভাবে হচ্ছে যে মানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কিভাবে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। ভেরি ইজি, একবার পড়লে ইনশাল্লাহ তুমি এটা আর কখনোই ভুলবা না, হার্ট ব্লক গুলো ইনশাল্লাহ দেখে ফেলবা। তো আমরা তোমাদেরকে সেই সাথে একটু মানে এক্সরে, যেহেতু আমাদের এক্সরে ফর হচ্ছে যে ফাইনাল প্রপ, যেহেতু আমাকে মানে আমি ক্লাস নিতে চেয়েছিলাম যে এক্সরের জন্য আমরা কি কি করব সেটার একটা আউটলাইন দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এক্সরে থেকে আমাদের এক্সরেটাও খুবই ইম্পর্ট্যান্ট ইসিজির মতোই। সেটা হলো কারণ হলো যে এটাও ভাইবাতে এটা থেকেও শুরু হয়, ভাইবাটা যে একটা এক্সরে দেওয়া হয় সেই এক্সরে থেকে বলা হয় যে তুমি এটার হচ্ছে যে মানে ডেসক্রাইব করো। প্রথমে এটা ডেসক্রাইব করতে হয় সুন্দর করে যে দিস ইজ চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং বলে কিছু কথা বলতে হয়। কি কি বলতে হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সেটা মানে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শেয়ার করব। আর সেই সাথে সাথে হচ্ছে যে এক্সরেতে ফাইন্ডিং এর পরে বলতে হবে তোমাকে ডায়াগনোসিস। তুমি এক্সরেতে কি কি হচ্ছে তোমার একটা ডায়াগনোসিস কি হতে পারে সেই ডায়াগনোসিস বলতে হবে, বা তুমি ডায়াগনোসিস প্রভিশনালও বলতে পারো অথবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ মানে সম্ভাব্য 4-5টা রোগের নাম বলতে পারো। এরপরে স্যার তোমাকে বলতে পারে যে আর কি পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশন আমরা আর কি কি দিতে পারি। হ্যাঁ, ভাইয়া চৌধুরী ভাইয়া একটু কোশ্চেন করেছেন, আমি আপনাকে সেশন শেষে মানে আনসার দিচ্ছি আর কি। আমি আসলে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে গুড নোট একটা অ্যাপ আছে মানে আইপ্যাডের, সেটা দিয়ে ক্লাস নিতে গেলে আমার কমফোর্ট লাগে, এটা দিয়ে দিচ্ছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার মানে আগ্রহের জন্য। তো আমাদেরকে কোশ্চেন করবে হচ্ছে যে ইনভেস্টিগেশন কি কি ইনভেস্টিগেশন করতে পারে এবং সর্বোচ্চ ম্যানেজমেন্ট ধরতে পারে। ওকে, সর্বোচ্চ কিছু কিছু ম্যানেজমেন্ট ধরতে পারে। সো আমরা এখন আসি যে আমাদের হচ্ছে এক্সরে থেকে আমাদেরকে মানে ফাইনাল প্রফিট জন্য আমরা হচ্ছে যে কি কি জিনিস এক্সরে আমাদেরকে পড়া উচিত। সেখানে যদি বলি চেস্ট এক্সরে, যদি আমরা বলি সংক্ষেপে সিএক্সআর বলি আমরা, চেস্ট এক্সরে। ওকে, এই চেস্ট এক্সরে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অলমোস্ট হচ্ছে এক্সরে থেকে যে মানে মেডিসিনের অংশটুকুতে এক্সরে থেকে যে অংশগুলো আসে ম্যাক্সিমামই দেয় হলো এই চেস্ট এক্সরে থেকে। এর মধ্যে সবচেয়ে ইনফিনিট মানে হচ্ছে যে যেটা আসে সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। ওকে, প্লুরাল ইফিউশন অংশটা খুবই খুবই মানে বেশি আসে। এরপরে যে অংশটা দেওয়া হয় কমনলি কোশ্চেনে দেওয়া হয় সেটা হচ্ছে নিউমোথোরাক্স। ওকে, নিউমোথোরাক্স যেটা আছে সেই নিউমোথোরাক্সটা স্যারদের খুবই খুবই পছন্দ, এটা দেয়। এরপরে স্যারদের নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট বা খুব বেশি পছন্দ স্যারদের সেটা হচ্ছে দেয় কনসলিডেশন। কনসলিডেশন যেটা আছে সেটা দেয়, এটা খুবই স্যারদের পছন্দ। এরপরে হচ্ছে অনেক সময় মাসলেশন দেওয়া হয়। এরপরে হচ্ছে টিবি দেওয়া হয়, টিউবারক্লোসিস, পালমোনারি টিউবারক্লোসিস দেওয়া হয়। তো এগুলো হলো সবই স্যারদের খুবই পছন্দ, চেস্ট এক্সরে অংশটা থেকে স্যাররা খুব বেশি দেয়। এটা হলো রেসপিরেটরি অংশ আর কি। এই চেস্ট এক্সরে থেকে আবার কিছু কার্ডিয়াক অংশ আছে, অর্থাৎ কার্ডিওলজির কিছু পার্ট আছে, যেমন হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের, মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজের হচ্ছে অনেক সময় হচ্ছে এক্সরে স্যাররা দিতে পারে। অথবা পেডিয়াট্রিক্স এর ম্যাডামরা অনেক সময় হচ্ছে যে টেট্রালজি অফ ফ্যালট, সংক্ষেপে আমরা টিউএফ বা টফ বলি, যে ফ্যালটস টেট্রালজি সেটার এক্সরে দিয়ে দিতে পারে। এরপর অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিউশনের এক্সরে হচ্ছে যে স্যাররা দিয়ে দিতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন। সেই পেরিকার্ডিয়াল ইফিউশনের হচ্ছে এক্সরেটাও আমাদেরকে পড়তে হয়। ওকে, এগুলো হচ্ছে কার্ডিয়াক এক্সরে থেকে মোটামুটি মাইট্রাল স্টেনোসিস, টেট্রালজি অফ ফ্যালট, পেরিকার্ডিয়াল ইফিউশন, এগুলো একটু বেশি বেশি আসে।
এছাড়া অনেক সময় হচ্ছে যে মানে কার্ডিওমেগালি শুধুমাত্র বলতে পারে যে হার্টটা বড় কিনা দেখো, কার্ডিওমেগালি হচ্ছে যে শুধুমাত্র থাকতে পারে কার্ডিওমেগালি অংশটুকু, সেটাও দিয়ে দিতে পারে। এছাড়া আরো কিছু এক্সরে থাকে, যেমন এক্সরে স্কাল অনেক সময় দিয়ে দিতে পারে। এক্সরে স্কাল দিয়ে সাধারণত থ্যালাসেমিয়ার পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখি যে আমরা এক্সরে স্কাল দিয়ে রাখে। অথবা আরেকটা হচ্ছে যে পেশেন্টের থাকে যেমন মাল্টিপল মায়োলেমা যেগুলো আছে, মাল্টিপল মায়োলেমার পেশেন্ট গুলোর ক্ষেত্রে সাধারণত এক্সরে হচ্ছে যে এক্সরে গুলো দেওয়া হয়, স্কালের এক্সরে। তো এর মধ্যে সবচেয়ে মানে থ্যালাসেমিয়া এবং মাল্টিপল মায়োলেমা এগুলো হচ্ছে খুবই ইজি, একবার দেখলে আমরা হচ্ছে যে পেরে যাই যে এটা দেখলেই বুঝতে পারি যে এটা থ্যালাসেমিয়ার এক্সরে। তবে সেখানে কিছু রেডিওলজিক্যাল কথাবার্তা আছে, কিছু টার্ম আছে যে টার্ম গুলোকে আমাদেরকে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। আর সবচেয়ে একটু ডিফিকাল্ট যেটা মানে তোমাদের জন্য, সেটা হলো এই চেস্ট এক্সরের রেসপিরেটরি কজগুলা, মানে যে কেস গুলা থাকে সেই কেস গুলো হচ্ছে একটু ডিফিকাল্ট। তো সেগুলো আমরা ইনশাল্লাহ হচ্ছে ধাপে ধাপে শিখবো। তো আমরা একটু আজকে তোমাদেরকে যেহেতু একটা দেখাতে চাই, সেটা হচ্ছে যে একটু তোমাদেরকে বলে নিতে চাই যে একটা এক্সরে, চেস্ট এক্সরেতে, নর্মাল চেস্ট এক্সরেতে আমরা কি কি দেখি সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু জাস্ট ব্রিফ করতে চাই। ওকে, সবাই কি ঘুমাই গেছো নাকি? না জেগে আছে সবাই? না ওকে, ভাই আছি। সবাই আছে না? দেখি কে কে আছে আমাদের সঙ্গে। আছে হচ্ছে মোহাম্মদ ইমরান আছে, এরপরে রোমানা আছে, ঐশী আছে, আশা আছে, এরপরে বোরহান উদ্দিন আছে, এরপরে ফাহমিদা তিথি আছে, এরপরে নুজহাত আছে, পলাশ ঘোষ আছে, রায়হান আছে। আচ্ছা, রায়হান কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। তাসনিম শুনতে পাচ্ছ? আচ্ছা, তাসনিম মনে হয় শুনতে পাচ্ছ না। জি টুম্পা কি ভাইয়া, শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। ওকে, ভেরি গুড। সো আমরা একটা চেস্ট এক্সরে একটু দেখি, তোমাদেরকে আউটলাইন দেওয়ার চেষ্টা করি যে ফাইনাল প্রফিট চেস্ট এক্সরেটা তোমরা কিভাবে প্রিপারেশন নিবা। তো একটা চেস্ট এক্সরে এরকম তোমাদেরকে এক্সাম হলে দেওয়া হবে। তো একটা চেস্ট এক্সরে তুমি হচ্ছে অ্যাবনর্মাল কিনা এটা দেখার আগে ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে নর্মাল চেস্ট এক্সরে সম্পর্কে তোমাকে জানতে হবে, তোমাদেরকে জানতে হবে। তো আমরা নর্মাল চেস্ট এক্সরেতে কয়েকটা জিনিস দেখি। এক নাম্বার হচ্ছে, এটাকে আমরা মনে রাখার জন্য একটা নেমোনিক দিয়ে মনে রাখি, সেটা হলো ABCDEF দিয়ে আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি ABCD, ওকে, আর হচ্ছে সর্বশেষে ই। এই কয়েকটা জিনিস দিয়ে আমরা সাধারণত একটা চেস্ট এক্সরে কে মনে রাখতে পারি। তো এখানে এ দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এ ফর হচ্ছে এয়ারওয়ে, ওকে, এ ফর হচ্ছে যে এয়ারওয়ে, মানে যে আমাদের রেসপিরেটরি যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের জন্য এয়ারওয়ে বলতে আমরা এখানে লার্জলি বোঝাবো হচ্ছে ট্রাকিয়া। তো তোমরা কি এই চেস্ট এক্সরেতে ট্রাকিয়া দেখতে পাচ্ছ কেউ? এই যে দেখো এখানে জি একটা ভাইয়া। সুন্দর শ্যাডো দেখা যাচ্ছে, এই শ্যাডোটাই হচ্ছে এক্স্যাক্টলি ট্রাকিয়া। ওকে, সো এই ট্রাকিয়াটা আমাদেরকে শুধু আইডেন্টিফাই করলেই হবে না। এই ট্রাকিয়াটা কি ডেভিয়েটেড হয়ে রাইট সাইডে গেছে, নাকি এই ট্রাকিয়া হচ্ছে মাঝ বরাবর আছে মানে সেন্ট্রাল প্লেসড আছে, নাকি এই ট্রাকিয়া লেফটের সাইডের দিকে বাঁকা হয়ে চলে গেছে, এটাও আইডেন্টিফাই করতে হবে। তো বলো দেখি এই ট্রাকিয়াটা কি আমাদের এই এক্সরেতে যেটা আছে সেই ট্রাকিয়া কি সেন্ট্রালে আছে নাকি কোনো দিকে ডেভিয়েটেড আছে, কেউ কি বলতে পারবা? রাইট সাইডে মনে হচ্ছে একটু ডেভিয়েটেড। রাইট সাইডে স্লাইটলি ডেভিয়েটেড, ভেরি গুড। আর কোনো অবজারভেশন, আর কেউ কিছু বলতে পারবা? আর কেউ? খুবই ভালো আনসার দিয়েছো তুমি। আসলে এটা একটু রাইট সাইডে হালকা ডেভিয়েটেড আছে, তো নর্মালি রাইট সাইডে হালকা একটু ডেভিয়েটেড থাকতে পারে, স্লাইটলি ডেভিয়েটেড থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। দেখো এই ট্রাকের সামনে কিন্তু কিছু কিছু সাদা সাদা কিছু জিনিস দেখা যাচ্ছে, যেগুলো আমি হচ্ছে লাল কালার করে দিচ্ছি। সো এই সাদা সাদা জিনিসগুলো না কিছু না, আমাদের হচ্ছে যে ভার্টেব্রাল কলামের যে স্পাইন আছে, স্পাইনাস প্রসেস গুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, যেহেতু এটা চেস্ট এক্সরে পিএ ভিউ, অর্থাৎ পিছন থেকে এক্সরে হচ্ছে বিম রে পাঠানো হয়েছে এবং সেটা সামনে গিয়ে মানে রিসিভ হয়েছে, যার কারণে এই পিছন থেকে স্পাইন গুলোকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, তো যেহেতু এই স্পাইন বরাবরই একটা ট্রাকিয়া হচ্ছে প্লেসড আছে, তাহলে যেহেতু স্পাইন আমাদের শরীরে মাঝ বরাবর থাকে, তাহলে আমরা বলতেই পারি যে মোটামুটি এটা হচ্ছে মাঝ বরাবরই আছে। সো এটা আমরা স্পাইন দেখে ঠিক করব যে ট্রাকিয়াটা কি সেন্ট্রাল প্লেস কিনা। তার চেয়েও বড় ইম্পর্টেন্ট যে একটা মানুষের ট্রাকিয়া ধরে নাও এইদিকে এরকম করে ডেভিয়েটেড বা এইদিকে এরকম করে ডেভিয়েটেড, কিন্তু তুমি তাকে ডেভিয়েটেড কি না অ্যাকচুয়ালি সেটা কমেন্ট করার আগে তোমাকে এক্সরেতে যে জিনিসটা দেখতে হবে অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে এই যে আমাদের ক্লাভিকল আছে না, ক্লাভিকলের ইস্টার্নাল যে এন্ডটা আছে, এই ইস্টার্নাল এন্ডটা কি দুইটাই কি একই রকম পজিশনে বা একই লাইনে আছে কিনা, দুইটাই একই লাইনে, অর্থাৎ
এই সেন্ট্রাল পয়েন্ট থেকে তারা ইকুইডিস্টেন্ট মানে সমান দূরত্বে এবং একই লাইনে আছে কিনা এটা দেখতে হবে। যদি দেখো যে একজন মানুষের ক্লাভিকল, একটা ক্লাভিকল আছে মনে করো এইরকম উপরের দিকে, আরেকটা ক্লাভিকল এইরকম নিচের দিকে, তারপরে দেখতেছো যে তার ট্রাকিয়া একদিকে হচ্ছে ডেভিয়েটেড, তাহলে কিন্তু এটা তুমি বলতে পারবে না যে ট্রাকিয়া তার ডেভিয়েটেড। কারণ একটা মানুষ যদি আঁকা বাঁকা হয়ে দাঁড়ায় অনেকটা মানে যে মডেলিং করার মতো হয়ে, তাহলে ট্রাকিয়া কিন্তু হচ্ছে আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এটাকে কিন্তু বলা যাবে না যে তার ট্রাকিয়া হচ্ছে ডেভিয়েটেড আছে। বিষয়টা কি ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে আমাদেরকে ট্রাকিয়ার ব্যাপারে কমেন্ট যদি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই বলতে হবে যে এই ট্রাকিয়াটা হচ্ছে মানে ডেভিয়েটেড কিনা। এটা দেখার আগে অবশ্যই আমাদেরকে ক্লাভিকুলার পজিশন দেখতে হবে। তাহলে 1 নাম্বার আমাদের গেল এ ফর এয়ারওয়ে। 2 নাম্বার বি। বি ফর আমরা যেটা দেখি সেটা হলো ব্রিদিং বলা হয় সাধারণত। মানে ব্রিদিং মানে সামথিং রিলেটেড টু হচ্ছে যে লাং আমরা চিন্তা করি, তার মানে লাং ফিল্ড গুলো আমাদেরকে দেখতে হবে। সো লাং ফিল্ড গুলো না আমরা সুন্দর করে দেখবো যে এই হচ্ছে যে এক্সরেতে যে লাং ফিল্ড আছে সেই লাং ফিল্ডটা হচ্ছে যে টোটালি মানে আউটলাইনটা খুব সুন্দর আছে কিনা। ওকে, সো এই লাং ফিল্ডটা আমরা সাধারণত দেখবো। আর বি ফর আরেকটা জিনিস দেখা হয় সেটা হলো ব্রেস্ট শ্যাডো। যদি হচ্ছে যে পেশেন্টটা মানে হয় ফিমেল হয় তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট শ্যাডো পাওয়া যায়। সেই ব্রেস্ট শ্যাডো গুলো না আমরা সাধারণত দেখে থাকি। ওকে, তাহলে বি দিয়ে দুইটা জিনিস, একটা হলো ব্রিদিং আর একটা হলো ব্রেস্ট শ্যাডো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই এক্সরেটাতে কিন্তু হচ্ছে যে এটা একটা মেলের এক্সরে না ফিমেলের এক্সরে, কেউ কি বলতে পারবা? ফিমেল। এটা কি মেলের এক্সরে না ফিমেলের এক্সরে? ফিমেল। কেন? আনসার কারেক্ট। কারণ হচ্ছে এখানে হচ্ছে ব্রেস্ট ব্রেস্ট শ্যাডো দেখা। তাহলে ভেরি গুড। এই যে দেখো একটা ছোট্ট অবজারভেশন আমরা দেখে ফেললাম। সাপোজ আমরা অনেক সময় এরকম হয়েছে, আমরা কিছুদিন আগে একটা ওয়ার্ডে একটা পেশেন্ট দেখতেছিলাম যে তার চেস্ট এক্সরে তে দেখি এরকম হচ্ছে ব্রেস্ট শ্যাডো আছে। ওকে, দেখা গেল পেশেন্টটা হচ্ছে মেল। তাহলে ঘটনা কি ঘটছে বলো তো? গাইনেকোমেশিয়া। না না, গান মিশে হয়ে এত বড় মেলের ব্রেস্ট হওয়া ভেরি আনলাইকলি। ওকে, সো এটা হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টে যারা থাকে তারা অনেক সময় একজনের এক্সট্রা আরেকজনকে পাঠায় দেয়। বুঝতে পারছো? হয়তো ওই রোগীর লোক নাম টাম ঠিক মতো দেখেনি, দেখা গেলো আরেকজনের ফিমেল একজনের এক্সরে নিয়ে চলে আসছে আর কি। সো এখন ওই পেশেন্টের মনে করো যে এক্সরে তে দেখা গেল যে এইখানে একটা বড় একটা সাদা একটা শ্যাডো আছে, এই দেখে হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে হ্যাঁ আপনার তো ক্যান্সার হয়ে গেছে, আজরাইল তো আপনার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, যে কোনো সময় মারা যেতে পারেন। মানে এই কথা যদি ওনারে বলো তাহলে তো উনি তো আগে হতাশ হয়ে যাবে, কারণ উনি হয়তো আসছিল হয়তো দেখা গেল 2 দিনের জ্বর বা কাশি নিয়ে আসছিল। আসলে উনি তো রুগী না, এটা হচ্ছে যে একটা ফিমেল পেশেন্টের এক্সরে। সো তখন তাকে বলতে হবে আপনার এক্সরেটা সম্ভবত অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, আপনি ওই রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে এক্সরেটাকে চেঞ্জ করে নিয়ে আসেন। ওকে, এটা আমাদের গভর্নমেন্ট অবভিয়াসলি একটা কমন হচ্ছে যে ইনসিডেন্স, এটা হওয়ার হামেশাই হয়। এটা হচ্ছে যে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের চেস্ট এক্সরে যে মানে কমন ইয়েটা। তাহলে বি ফর হচ্ছে দুইটা জিনিস, ব্রিদিং আর একটা হচ্ছে যে ব্রেস্ট শ্যাডো, এটা আমরা হচ্ছে দেখবো। এরপরে আমরা আসা হচ্ছে সি। সি দিয়ে যে জিনিসটা বুঝি আমরা সেটা হচ্ছে যে কার্ডিয়াক। কার্ডিয়াক মানে কোন দিকে গেল তাহলে? কার সম্পর্কিত? হার্ট রিলেটেড। Heart. ওকে, হার্ট রিলেটেড, ভেরি গুড। তো এই হার্ট রিলেটেড এখান থেকে আমাদেরকে অনেকগুলো জিনিস দেখতে হয়। 1 নাম্বার দেখতে হয় হার্টের বর্ডার। এই লেফট সাইডের বর্ডার কে কে ফর্ম করেছে, রাইট সাইডের বর্ডার কে কে ফর্ম করেছে, হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার কি ঠিক আছে কিনা, মানে হার্টটা বড় হয়ে গেছে নাকি হার্ট ছোট হয়ে গেছে, অর্থাৎ মানুষের হৃদয়টা কি বড় হয়ে মহান হৃদয়ের অধিকারী হয়েছে কিনা, এরকম অনেক অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সো এগুলো আমরা হচ্ছে যে তখন হচ্ছে এক্সরে দেখে দেখে বলতে পারবো যে আসলে একটা মানুষের হার্ট বড় হয়েছে নাকি ছোট হয়েছে। তো এখান থেকে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা, এগুলো আমাদেরকে এক্সরে দেখে বলতে হবে। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে আজকে শেখাতে চাই সেটা হচ্ছে আমাদের হার্টের লেফট সাইডের বর্ডার আর রাইট সাইডের হচ্ছে বর্ডার। তো আমাদের হার্টের রেডিওলজিক্যাল এই যে হচ্ছে যে তোমরা যেটা আউটলাইন দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে রাইট সাইডের বর্ডার, আর এইদিকে যেটা আউটলাইন দেখতে পাচ্ছ লেফট সাইডের সেটা হচ্ছে লেফট সাইডের বর্ডার। তো পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি অনেক সময় স্যাররা যারা একটু ভালো পারে তাদেরকে কোশ্চেন করে যে বলো দেখি হার্টের এক্সরেতে হার্টের হচ্ছে রাইট সাইডের বর্ডার কে কে তৈরি করে, লেফট সাইডের বর্ডার কে কে তৈরি করে। যদি তুমি এটার আনসার পারো তাহলে স্যাররা অনেক বেশি খুশি হয় এবং অনেক মার্কস দেয়। সো এটার আনসার খুবই সহজ। রাইট সাইডের বর্ডার যারা যারা তৈরি করে তারা হচ্ছে আমাদের উপরে হার্টের উপরে হচ্ছে যে শরীরের উপর থেকে ব্লাড কে নিয়ে আসে বলো তো? Superior vena vena cava. সুপিরিয়র ভেনা কেভা, ভেরি গুড, সুপিরিয়র ভেনা কেভা। তাহলে এই রাইট সাইডের বর্ডারে একটা অংশ তৈরি করা হচ্ছে উপরে সুপিরিয়র ভেনা কেভা। এর সঙ্গে নিশ্চয়ই এখন বলবা যে যেহেতু ভাই আপনি সুপিরিয়র ভেনা কেভার কথা বলছেন আমি শিওর
যে আপনি রাইট সাইডের বর্ডারের নিচের দিকে তাহলে ইনফিরিয়র ভেনা কাভার কথাও বলবেন, কিন্তু মজাটা এখানে, এখানে কোনো ইনফিরিয়র ভেনা কাভার গল্প আসবে না, এতটুকুই মনে রাখতে হবে। ওকে, তাহলে জি রাইট সাইডের বর্ডারে আমরা একটা কম্পোনেন্টের কথা বলছি, সেটা হলো সুপিরিয়র ভেনা কাভা, কিন্তু পরীক্ষায় কোন কম্পোনেন্টটা বলা যাবে না? ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা, কারণ ওইটা একটা ট্র্যাপ। যেহেতু তুমি সুপিরিয়র ভেনা কাভা বলছো, এরপরে স্যার কোশ্চেন করবে তাহলে তো ইনফিরিয়র ভেনা কাভাও আছে, তাই না? তুমি বলবো যে না স্যার, রাইট সাইডের বর্ডার ইনফিরিয়র ভেনা কাভা পার্টিসিপেট করে না। বিষয়টা ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে আমরা যদি বলি তাহলে এইদিকে সাধারণত থাকে হার্টের হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম। ওকে, তাহলে রাইট অ্যাট্রিয়াম থাকে, সেই রাইট অ্যাট্রিয়াম থাকবে, এবং রাইট ভেন্ট্রিকল কিছুটা থাকে, সেই রাইট ভেন্ট্রিকল। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, রাইট সাইডের মানে বর্ডারটা তৈরি হয় তিনটা জিনিস দিয়ে। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, একটা হলো রাইট অ্যাট্রিয়াম, আর এই নিচের দিকে এই অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ওকে, এইদিকের অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে মানে আমাদের হচ্ছে রাইট সাইডের বর্ডারটা ফর্মেশন হচ্ছে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল। সবাই বলতে পারবো না? তাহলে কি কি যেন বললাম? Superior vena cava, right atrium, and little part of right ventricle. হ্যাঁ, ভেরি গুড। সুপিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এই তিনটা বললেই রাইট হচ্ছে বাউন্ডারি শেষ। এখন আসে লেফট বাউন্ডারি। লেফট বাউন্ডারি বলার সময় আমরা জানি যে হার্টের এখান থেকে ওঠে কি বলতো, অ্যাওর্ট, তাই না? এখান থেকে কি ওঠে? হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে কি ওঠে? অ্যারোটা ওঠে না? অ্যারোটা উঠে এরকম আর্চ করে, এই অ্যারোটা উঠে এরকম আর্চ করে নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নেমে যায় না? নেমে যায়। তাহলে প্রথমেতে আমাদেরকে বলতে হবে যে হার্টের লেফট বাউন্ডারি ফর্মেশন করে একটা হচ্ছে যে জিনিস, সেটা হলো কি বলা হয় অ্যাওরটিক নাকল। ওকে, অ্যাওরটিক নাকল, এই শব্দটাই বলতে হবে, অ্যাওরটিক নাকেল। ওকে, যে একটু হালকা হচ্ছে যে টার্ন নিয়ে নিচের দিকে নেমে গেছে, সরি, আর্চ অফ অ্যাওরটা, প্রথমে বলতে হবে আর্চ অফ অ্যাওরটা। এরপরে এখানে যেটা আছে সেটা হলো পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কটা হচ্ছে যে দুই দিকে ভাগ হয়ে চলে গেছে, পালমোনারি ট্রাঙ্ক থাকে। এই পালমোনারি ট্রাঙ্ক এবং আর্চ অফ অ্যাওরটার কারণেই দেখো এই চেস্ট এক্সট্রাটাতে এই জায়গাটাতে হালকা একটু ডিপ্রেশনের মতো তৈরি হয়েছে, এরকম ঘুরে এসে এই জায়গায় একটু গর্তের মতো তৈরি হয়েছে। এই যে হালকা এখান থেকে এসে এখানে একটু গর্তের মতো তৈরি হয়েছে, এই অংশটাকেই বলা হয় অ্যাওরটিক নাকেল। ওকে, এই গর্তের মতো এই অংশটাকে কি বলা হয়? অ্যাওরটিক Aortic নাকেল। knuckle. ভেরি গুড। তাহলে এখানে থাকলো আর্চ অফ অ্যাওরটা, এইদিকে থাকবে হলো পালমোনারি ট্রাঙ্ক, আর এই যে এখানে থাকবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের অ্যাপেন্ডেজ, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। এখানে কিন্তু আমি কথাটা যেটা বলতেছি লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। ওকে, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, কিন্তু শুধু লেফট অ্যাট্রিয়াম থাকে কিনা, আনসার হলো না। এখানে শুধু লেফট অ্যাট্রিয়াম থাকে না, এখানে থাকে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে একটা থাকে অ্যাওরটিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক, আর হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, এবং সবশেষে থাকে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই চারটা অংশ নিয়ে আমাদের হচ্ছে হার্টের লেফট হচ্ছে যে বাউন্ডারিটা ফর্মেশন হয়। এখন তাহলে তোমরা হার্টের বাউন্ডারিটা সম্পর্কে কি ক্লিয়ার কিনা সবাই? জি ভাইয়া। বলতে হবে আরেকবার, এরকম কেউ আছো? ভাই আরেকবার বলেন একটু। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে রাইট সাইডের বাউন্ডারি তো বুঝতে পারছো। আমাদের যদি আমরা হার্ট যদি এভাবে আঁকাই, তাহলে আমরা দেখি না যে হার্টটা এরকম হয়ে থাকে, তো উপর থেকে কি আসে? সুপিরিয়র ভেনা কাভা। তাহলে রাইট সাইডের বাউন্ডারির মধ্যে একটা থাকবে হলো সুপিরিয়র ভেনা কাভা, এদিকে থাকবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আর নিচের দিকে যে অংশটা সেটাতে থাকতেছে রাইট ভেন্ট্রিকল। এই তিনটা মিলে হচ্ছে রাইট সাইডের হার্টের এক্সরের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা তৈরি করতেছে, রাইট বর্ডার তৈরি করতেছে। তাহলে আমাদের রাইট বর্ডার কি কি নিয়ে তৈরি হলো আমরা যদি বলি, তাহলে সংক্ষেপে বলবো সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। বিষয় ক্লিয়ার সবার কাছে? এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন আসা হচ্ছে যে মানে লেফট সাইডে যেটা হয় সেটা হচ্ছে সাধারণত আমরা জানি যে হার্টের এখান থেকে ওঠে হচ্ছে যে এই জায়গা থেকে ওঠে হচ্ছে আর্চ অফ অ্যাওরটা। আর্চ অফ অ্যাওরটা উঠে নিচের দিকে পিছনের দিকে আর্চ করে নিচে নেমে চলে যায়। তাহলে এই যে আর্চ অফ অ্যাওরটা থাকলো, আর আর্চ অফ অ্যাওরটার এই পাশ থেকে যায় সাধারণত আরেকটা হচ্ছে বড় আর্টারি, তার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্ক এবং আর্চ অফ অ্যাওরটার এই জায়গাটাতে দেখবা যে এখানে একটু হালকা গর্তের মতো হয়ে গেছে, আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে। এই গর্তের মতো এই জায়গাটাকে বা একটু কার্ভের মতো হয়ে গেছে, সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাওরটিক নাকল। তো এখানে হচ্ছে একটা হলো অ্যাওরটিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক, আর এখানে লেফট অ্যাট্রিয়ামের এখানে থাকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, লেফট
অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, মানে লেফট অ্যাট্রিয়ামের উপরে যে অরিকলের মতো যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। ওকে, আর আর কি আছে? লেফট ভেন্ট্রিকেল আছে, লেফট ভেন্ট্রিকেল। ওকে, লেফট ভেন্ট্রিকেল। তাহলে এই চারটা জিনিস দিয়ে হচ্ছে হার্টের লেফট বর্ডার। কি কি? একটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ আর লেফট ভেন্ট্রিকেল। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আর অ্যারোটিক নাকেল কি জিনিস বললাম? এই যে আর্চ অফ অ্যাওর্টার এই জায়গাটাতে, আর্চ অফ অ্যাওর্টার এই পরে নিচের এই জায়গা দেখো একটু হচ্ছে যে হালকা একটু গর্তের মতো, এই গর্তের মতো এই জায়গাটার নামই হচ্ছে অ্যারোটিক নাকেল। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন আসো তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে মানে হ্যাঁ যে ভাই একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে অ্যারোটিক নাকেল। হ্যাঁ, যে জায়গাটা একটু হালকা ডিপ্রেশনটা। হ্যাঁ, এই ডিপ্রেশনটার নামই হচ্ছে অ্যারোটিক নাকেল। এই যে এখানে ডিপ্রেশন দেখো, এই যে এইখানে আর্চ অফ অ্যাওর্টা হয়ে আসছে না, এরপরে একটু নিচের দিকে যে ডিপ্রেশনটা আছে এই ডিপ্রেশনটার নামই হচ্ছে অ্যারোটিক নাকেল। এই যে একটু গর্তের মতো, যদি আমি এখানে বর্ডার টানতাম তাহলে কি হইতো? এখানে একটু গর্তের মতো পাওয়া যাচ্ছে না, এটার নামই হচ্ছে অ্যারোটিক নাকেল। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, পালমোনারি কোনাস মানে একজন বলছে যে পালমোনারি কোনাস কোনটা। ওকে, এখানে যে পালমোনারি ট্রাঙ্ক যেটা এখানে এসে ডিভাইডেড হয়ে যায়। ওকে, এই পালমোনারি ডিভাইডেড যেটা হয়ে যায় এই জায়গাটাই হচ্ছে যে মানে এই জায়গাটাতেই হচ্ছে যে মানে পালমোনারি কোনাস আর কি। ওকে, সো এটার নাম হচ্ছে যে পালমোনারি কোনাস। আচ্ছা, আমরা এখন চলে যাই হচ্ছে হার্টের হলো বর্ডার। ওকে, মানে হার্টের হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, অর্থাৎ হার্টটা এনলার্জ হয়েছে কিনা এটা আমরা কিভাবে বলবো? তো হার্ট এনলার্জ হয়েছে কিনা এটা দুই ভাবে মেজার করা যায়। একটা হচ্ছে মেথড হলো তুমি এই স্পাইন প্রসেস বরাবর একটা হরিজন্টাল লাইন মানে ভার্টিক্যাল একটা লাইন টানবো। এই ভার্টিক্যাল লাইন থেকে আমার হচ্ছে লেফট সাইডে সর্বোচ্চ দূরত্ব যেটা হবে সেই পর্যন্ত একটা লাইন টানবো, আর রাইট সাইডে সর্বোচ্চ দূরত্ব হবে এরকম একটা লাইন টানবো। তো ধরে নিলাম এটার হচ্ছে ডায়ামিটার বা দূরত্ব হচ্ছে এ, এইটার দূরত্ব হচ্ছে বি। তাহলে এ আর বি কে যোগ করে ফেলবো। ধরে নাও এটা হলো 5 সেন্টিমিটার, এটা হচ্ছে যে ধরে নাও 7 সেন্টিমিটার, তার 5 আর 6 কত হইলো? 12 সেন্টিমিটার। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বড় মানে মাঝ বরাবর যে মিডিয়ান লাইনটা ড্র করেছিলাম, এই চেস্ট এক্সরে আমার হচ্ছে যে এক পাশ থেকে অর্থাৎ মানে থোরাসিক ডায়ামিটারের অর্ধেক আমি মেজার করে নেব। যদি দেখি এই অর্ধেক ডায়ামিটারটা ধরে নেওয়া হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে কি হলো যে হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারের চেয়ে মানে চেস্টের হচ্ছে যে অর্ধেকের ডায়ামিটার অর্থাৎ হেমিথোরাক্সের ডায়ামিটার হচ্ছে যে বেশি, তাহলে এটা হচ্ছে নর্মাল। যদি এই অর্ধেক ডায়ামিটারের সমান বা তার চেয়েও যদি বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো কার্ডিওমেগালি। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। সবাই কি বুঝতে পেরেছো? সহজ কথা, আমি আমার হচ্ছে এক্স রে মানে বুকের অর্ধেকের হচ্ছে ডায়ামিটার যেটা হবে সেই ডায়ামিটারটা যদি এই দুইজনার যোগফলের চেয়ে মানে কম হয় বা সমান সমান হয়ে যায় তাহলে সেটা হলো হার্টটা বলবো যে কার্ডিওমেগালি আছে। ওকে, অর্থাৎ হার্টের এই ডায়ামিটারটা এই অর্ধেকের চেয়ে কম হতে হবে, সমান বা বেশি হইলেই সেটা হচ্ছে কার্ডিওমেগালি। এটা একভাবে মেজার করা যায়। আরেকভাবে মেজার করার সিস্টেমটা হচ্ছে হার্টের যে সবচেয়ে হচ্ছে যে মানে যে ডিস্টেন্ট দূরত্ব সেই ডিস্টেন্ট দূরত্বটাকে আমরা হচ্ছে যে মেজার করে নিব একেবারে এরকম ট্রান্সভার্স। মেজার করে নিলে যেটা হবে সেই মেজারমেন্টটা এখান থেকে এখানকার দূরত্ব ধরে নেওয়া হচ্ছে যে ধরে নাও 10 সেন্টিমিটার হলো। এই 10 সেন্টিমিটার দূরত্বটা আমরা তখন হচ্ছে যে অর্ধেক হেমিথোরাক্সের দূরত্ব থেকে দেখবো, যে দূরত্বের সাথে কম্পেয়ার করে দেখবো এটা সমান সমান নাকি কম নাকি বেশি। যদি হচ্ছে কম হয় তাহলে সেটা নর্মাল, সমান বা বেশি হলে সেটা হচ্ছে যে বেশি। ওকে, বা হচ্ছে কার্ডিওমেগালি। আমরা তোমাদেরকে আরেকটা ছবি দেখাই তাহলে বিষয়টা তোমাদের জন্য আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, এই যে সবাই তোমরা এটা দেখতে পাচ্ছ সবাই এই ছবিটা? জি ভাই। ওকে, সো যেটা আমি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে এই আমাদের এক্স রে যে টোটাল যে দৈর্ঘ্যটা মানে থোরাক্সের হচ্ছে যে টোটাল যে হচ্ছে যে মানে যে প্রস্থটা আর কি, এই প্রস্থটার অর্ধেক যেটা হবে সেটাকে আমরা বলি হেমিথোরাক্স। এই হেমিথোরাক্সের মানে যদি সমান বা তার চেয়ে যদি বেশি হয়ে যায় হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার তাহলেই আমরা বলবো কার্ডিওমেগালি আছে। ওকে, তো এই ট্রান্সভার্স ডায়ামিটার মেজার করার জন্য আমরা এরকম দুইটা লাইন দিয়েও মেজার করতে পারি অথবা সরাসরি আমরা একটা লাইন দিয়েও মেজার করতে পারি। এইটাই হলো আমাদের এখান থেকে মানে হচ্ছে শেখার বিষয়। তাহলে আমাদের হার্টটা হচ্ছে যে একটা পেশেন্টের চেস্ট এক্সরে দেখে কার্ডিওমেগালি আছে কিনা আমরা বলতে পারবো কিনা এখন সবাই? জি বুঝাতে ভাই। পেরেছি সবাইকে?
হ্যাঁ, ভেরি গুড। এখন আসো আমরা আর কি কি দেখি। এখন আমরা হচ্ছে সি পর্যন্ত আসছিলাম, এখন ডি তে এসে আমরা যেটা দেখবো সেটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে দেখো এই যে নিচের দিকে কতগুলো হচ্ছে যে খাঁজ কাটা কোণার মতো আছে, এই কোণাগুলোকে আমরা আমরা পড়ে আসছি ফিজিওলজিতে। এটার নাম হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল আর এটার নাম হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল গুলো ঠিকঠাক আছে কিনা, কারণ এই কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল যদি কোনো জায়গায় না থাকে তাহলে আমরা সাধারণত ধরে নেই ওই জায়গায় হয়তো বা প্লুরাল ইফিউশন থাকার সম্ভাবনা আছে। ওকে, সো এই কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল গুলো আছে কিনা এগুলো খেয়াল করতে হবে। এরপর আর আমরা কি দেখি সাধারণত, আমরা এখানে দেখি যে যে ডায়াফ্রাম গুলো আছে এই ডায়াফ্রাম গুলোর হচ্ছে সাধারণত মানে যে কোনটা কোন পজিশনে আছে। তো সাধারণত লেফট সাইডের ডায়াফ্রামটা রাইট সাইডের ডায়াফ্রামের নিচে থাকে। ওকে, রাইট সাইডের ডায়াফ্রামটা একটু উপরে থাকে। কেন উপরে থাকে? কারণ রাইট সাইডে কি থাকে বলতো? লিভার। লিভার। লিভার থাকে সাধারণত। তাহলে এটা কতটুকু উপরে থাকবে? বলা হয় যে লেফট সাইডের ডায়ামিটারটা সাধারণত মানে রাইট সাইডের ডায়ামিটারটা লেফট সাইডের ডায়ামিটারের সাথে হচ্ছে 2.5 সেন্টিমিটার উপরে থাকবে। ওকে, 2.5 সেন্টিমিটার উপরে থাকবে, মানে লেফট সাইডের থেকে রাইট সাইডেরটা 2.5 সেন্টিমিটার উপরে থাকবে। কিন্তু আমাদের এই লাংসের এই জায়গাটার নাম একটা আছে, কেউ বলতে পারবো এই জায়গাটার নাম কি? লাংসের যদি বলি, এই গোল গোল যে দুইটা দিয়েছি এটাকে হাইলাম। বলা হয় হাইলাম। ভেরি গুড, এটাকে বলা হয় হাইলাম। ওকে, সো কেন হাইলাম বলা হয়? কারণ এর মধ্য দিয়েই বিভিন্ন হচ্ছে মানে ট্রাকিয়া যায়, বিভিন্ন আর্টারি যায়, ভেইন আসে, এটা হলো হাইলাম। তো আমাদের ডায়াফ্রামটা যেটা বলছি, রাইট সাইডের ডায়াফ্রামটা উপরে থাকে, লেফট সাইডের ডায়াফ্রামটা নিচে থাকে। ওকে, এবং সেটা কতখানি উপরে নিচ বলেছি? 2.5 সেন্টিমিটার। আর হাইলামের ক্ষেত্রে পুরাটা উল্টা, অর্থাৎ রাইট সাইডের হচ্ছে যে হাইলামটা সেটাই নিচে থাকে, লেফট সাইডের হাইলামটাই উপরে থাকে। এবং সেটা কতখানি উপরে নিচে থাকে? আনসার হলো 2.5 সেন্টিমিটার। বিষয়টাকে সবাই বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, আরো একটা জিনিস আমাদেরকে অবজার্ভ করতে হবে, সেটা হলো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় বিশেষ করে সার্জারির যখন মানে তোমাদের অসপি হবে বা ভাইবা হবে তখন খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো দেখো এই লেফট ডায়াফ্রামের নিচে এখানে হালকা কালো কালো কিছু জিনিস দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে কি বলা হয়? সেটা Funding হলো gas. পান্ডিক Funding গ্যাস। gas। কারণ এখানে হচ্ছে স্টোমাক থাকে, স্টোমাকের মধ্যে কিছু গ্যাস থাকে। ওকে, কিন্তু আমরা হচ্ছে এই রাইট ডায়াফ্রামের নিচে কিন্তু কখনো এই গ্যাসটা দেখতে পাবো না। যদি এখানে কোথাও যদি এরকম আমরা হচ্ছে কোনো কালো কালো গ্যাস দেখতে পাই তখন সেটাকে আমরা কি বলবো? সেটা কিন্তু পেশেন্টের জন্য খারাপ। এটা হলো পারফোরেশনের জন্য বলবো। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে তোমরা যেহেতু বলেই ফেলেছো পারফোরেশনের জন্য, তাহলে তোমাদেরকে একটা এক্সরে দেখাই। ভাইয়া সাইটাস ইনভার্সাস হতে পারে কি? এই এক্সরেটাতে বলো তো এটা কি ঠিক আছে কিনা? এটা পারফোরেশন বলবা কিনা? এই যে এটা হলো লেফট ফান্ডিকের ফান্ডাসের নিচে গ্যাস আছে, এটা হলো রাইট ডোম অফ ডায়াফ্রাম। ওকে, তারপরে দেখো এই যে এখানে হচ্ছে যে বেশ কিছু হচ্ছে যে কালো কালো দাগ আছে, এটা হচ্ছে নর্মাল একটা এক্সরে। ওকে, সো এটা হচ্ছে যে একটা নর্মাল এক্সরের ভেরিয়েশন, যেটাতে বলা হচ্ছে সাধারণত আমরা বলি সাধারণত রাইট ডোমের নিচে সাধারণত আমরা কোনো গ্যাস চাই না। যদি গ্যাস থাকে তাহলে আমাদেরকে একটু ভয় লাগে, কারণ এটা হয়তো বা পারফোরেশনের কেস। কিন্তু দেখো এই এক্সরেটার মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসগুলো কিন্তু ফ্রি গ্যাস না, এটা কিন্তু একটা গাট লুপের মধ্যে বা একটা হচ্ছে যে ইন্টেস্টিনাল লুপের মধ্যে আছে। কিভাবে বুঝলাম বলো তো এটা গাট লুপের মধ্যে আছে? কেউ বলতে পারবা? কোলনের ভেতরে যে হ্যাঁ, এই যে দেখো এখানে খাঁজ কাটা আছে, দেখো এখানে সাদা সাদা খাঁজ কাটা আছে, অস্ট্রেশন হস্টেশন বা সার্কুলেশন আছে, রাইট? সো এটা হচ্ছে যে কখনো কখনো হয় কি লিভারের উপরে এই হচ্ছে কোলনের হচ্ছে কিছু পার্ট উপরে উঠে যেতে পারে, এবং যার কারণে এই চেস্ট এক্সরেতে রাইট ডোমের নিচেও কিছু গ্যাস শ্যাডো দেখা দিতে পারে। এটা একটা নর্মাল ভেরিয়েশন এবং সেটাকে বলা হয় চিলাইডিটি সিনড্রোম। বুঝতে পারছো? এটা সাধারণত পরীক্ষা কখনো ধরে না, জাস্ট তোমার ক্লিনিক্যাল এক্সেলেন্সের জন্য তুমি কখনো জানতে পারো। ওকে, সো এটা হচ্ছে আমাদের নর্মাল এক্সরে মোটামুটি। আরো কিছু আছে নর্মাল এক্সরে আমাদেরকে দেখতে হয় কিছু এক্সট্রা জিনিস, লাইক হচ্ছে যে পেশেন্টের হচ্ছে রিব গুলা যেগুলো আছে, বনি কনফিগারেশনের মধ্যে এই যে রিব গুলা যেগুলো আছে সেই রিব গুলান হচ্ছে কোনটা কোন পজিশনে আছে, এখানে স্ক্যাপুলার শ্যাডো আছে, সেই স্ক্যাপুলাতে কোনো ভাঙাচুরা আছে কিনা, ক্লাভিকলের কোনো ভাঙাচুরা আছে কিনা, অর্থাৎ বনি কনফিগারেশনটা আমাদেরকে দেখতে হয়। সেটা আমরা ই দিয়ে এক্সট্রা মনে রাখি। তাহলে এ বি সি ডি দিয়ে আমরা হচ্ছে
অনেকগুলোর মনে রাখি। এ ফর এয়ারওয়ে মানে ট্রাকিয়া দেখলাম, 2 নাম্বার বি ফর হচ্ছে যে লাং ফিল্ড গুলো দেখলাম, সেই সাথে ব্রেস্ট শ্যাডো যদি থাকে ফিমেলের ব্রেস্ট শ্যাডো দেখলাম, সি দিয়ে হচ্ছে যে কার্ডিয়াক লেফট বর্ডার রাইট বর্ডার ঠিক আছে কিনা, ট্রান্সভার্স ডায়ামিটার ঠিক আছে কিনা দেখে ফেললাম, আর ডি দিয়ে হলো ডায়াফ্রাম কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল গুলো ঠিক আছে কিনা দেখে ফেললাম, সেই সাথে হচ্ছে লেফট ফান্ডিক গ্যাস আছে কিন্তু রাইট মানে ডায়াফ্রামের নিচে কোনো গ্যাস্ট্রেস আছে কিনা দেখে ফেললাম, এবং ই দিয়ে যেটা আছে সেটা হলো এক্সট্রা, এক্সট্রা মানে আদার্স কোনো থিংস, আদার্স বলতে কি বোঝায় সেগুলো হলো বনি কনফিগারেশন। ওকে, বনি কনফিগারেশন মানে কোনো রিবের নচিং আছে কিনা, এই যে রিব গুলো আছে এই রিব গুলার আউটলাইন গুলো সব ঠিক আছে কিনা, অথবা হচ্ছে কোনো ক্লাভিকলের ফ্র্যাকচার বা হচ্ছে কোনো হচ্ছে যে স্ক্যাপুলার ফ্র্যাকচার টেক্সচার এগুলো আছে কিনা সেগুলো দেখলাম। এগুলো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো দিস ইজ আ নর্মাল এক্সরে। ওকে, তাহলে তোমাদেরকে সব শেষে আমি তোমাদেরকে একটা এক্সরে দেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করে ফেলবো। সেটা হলো তোমরা সবাই আমাকে বলো যে এই এক্সরেটা কিসের। ওকে, এই এক্সরে এটা কি নর্মাল এক্সরে কিনা? ইজ ইট আ নর্মাল এক্সরে? নো। যে না কেউ ভাইয়া, নো। না ভাইয়া, কি সমস্যা কেউ যদি বলো। হাইপার ইনফ্লেশন হচ্ছে। হাইপারলুসেন্ট লেফট সাইড লেফট সাইড হাইপার। আচ্ছা, আমরা এখনো হচ্ছে যে যেহেতু তোমাদেরকে শিখাইনি যে মানে এক্স রে তে 2টা ভাষা আছে। এক্স রের ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2টা, একটা হচ্ছে লুসেন্সি আর আরেকটা হচ্ছে অপাসিটি। ওকে, লুসেন্সি আর হচ্ছে অপাসিটি। লুসেন্সি মানে হচ্ছে যেটা বলবো সেটা হলো কালোটাকে আমরা বলি হচ্ছে লুসেন্সি, আর সাদাটাকে আমরা বলি সাধারণত অপাসিটি। তো সাদা কি কি হয়? সাদা হচ্ছে বোনস হয়, সাদা হচ্ছে যদি কোনো ফ্লুইড থাকে তরল পদার্থ থাকে, স্পেশালি ব্লাড বা এই জাতীয় জিনিস থাকে, সেটা হলো সাদা হয় অর্থাৎ অপাক হয়। যেমন আমাদের হার্টের মধ্যে ব্লাড আছে যার কারণে হার্টটা সাদা দেখায়, তাহলে সেটা অপাক দেখায়। এরপরে ব্লাড ভেসেল গুলো সাধারণত সাদা দেখায়, এরপরে বোনস যেগুলো সেগুলো সাদা দেখায়, তাহলে সেই সাদাগুলোর আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অপাসিটি বা অপাক। আর যেটা হচ্ছে কালো দেখায় সেগুলো হচ্ছে যে সাধারণত লুসেন্সি বলে, যেগুলোর মধ্যে এয়ার থাকে। তাহলে কালো কোনগুলো দেখাবে? যেগুলোর মধ্যে এয়ার থাকে। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি এই এক্স রেটা, আমরা এতক্ষণ ধরে নর্মাল চেস্ট এক্স রে পড়ে আসলাম যে নর্মাল চেস্ট এক্স রে, তাহলে আমরা আগেই কমেন্টে যাব না, আমরা একটু ধাপে ধাপে দেখি এ বি সি ডি দিয়ে। এ ফর এয়ারওয়ে, ট্রাকিয়া তার সেন্ট্রালি প্লেসড কিনা? আনসার হচ্ছে মোটামুটি সেন্ট্রালি প্লেসড, রাইট? এই পর্যন্ত ঠিক আছে। বি ফর ব্রিদিং, রাইট লাং হচ্ছে ফিলটা দেখতেছি নর্মাল, কিন্তু লেফট লাং ফিলটা আমার কাছে কেন জানি একটু বেশি কালো কালো লাগতেছে, তাই কিনা? ওকে, বিষয়। জি ভাইয়া, একটু বেশি কালো লাগতেছে না? আমি রেডিওলজির ভাষা যাচ্ছি না, জাস্ট সিম্পলি বলতেছি কালো বেশি লাগতেছে, তার মানে একটু বেশি লুসেন্ট লুসেন্ট লাগতেছে, মানে হাইপার লুসেন্টের মতো লাগতেছে। আচ্ছা, ওকে, এইটুকু মনে হয় ঠিক আছে। তারপরে এটা কি ফিমেল কিনা? না, এটা ফিমেল না, ব্রেস্ট শ্যাডো নিচের দিকে দেখা যাচ্ছে না, তাহলে বি ফর ব্রেস্ট শ্যাডো, ওটা বাদ। সি ফর কার্ডিয়াক, তো লেফট বর্ডার রাইট বর্ডার ঠিক আছে, লেফট বর্ডার এখানে হচ্ছে যে মানে যা থাকার সবই ঠিক আছে, মোটামুটি ঠিক আছে আর কি। হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারও মোটামুটি ঠিক আছে। এরপর ডি ফর হচ্ছে ডায়াফ্রাম কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এগুলো মোটামুটি এখানে যদি একটু অ্যাঙ্গেল নাই মনে হচ্ছে আর কি, খুব জুম করলে দেখা যায় এই জায়গাটাতে অ্যাঙ্গেল মনে হয় হালকা একটু মানে অবসোলেটেড হয়ে গেছে, তো ধরে নিলাম তারপরে অ্যাঙ্গেল গুলো ঠিক আছে। এরপরে দেখলাম যে লেফট হচ্ছে যে নিচে ফান্ডিং গ্যাস কিছু আছে কিন্তু রাইট এর নিচে কোনো গ্যাস টেসও নাই, এটাও খুব ভালো আছে। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো। আর এক্সট্রার মধ্যে দেখলাম যে ক্লাভিকল ঠিক আছে, পজিশন টজিশন কোনো রিব ভাঙাচোরা কোনো কিছু নাই, রিবের নচিং নাই, ক্রাউডিং নাই, কোনো কিছু নাই। এরপর বনি কনফিগারেশন সবই ঠিক আছে, শুধু ঝামেলাটা হচ্ছে তার এই হচ্ছে লেফট সাইডের যে লাং ফিলটা, সেই লাং ফিলটা আমার কাছে বেশি কালো মনে হচ্ছে। তাহলে এটা ডায়াগনোসিস কি হতে পারে, কেউ বলতে পারো? যে কেউ থোরাক্স। লেফট এক্স্যাক্টলি সাইডের নিউমো। হতে পারে নিউমোথোরাক্স। নিউমোথেরাক্স। ওকে, তাহলে এই পুরা যে লাং ফিলটা বললা তাহলে এটা হচ্ছে নিউমোথেরাক্স। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত সবাই পারে, এই এক্সরে দেখলেই যে কেউ বলে ফেলে যে এটা নিউমোথেরাক্স, এবং এটা ভেরি ইজি টু ডায়াগনোস। ওকে, কিন্তু নেক্সট যে কোশ্চেনটা বলে যে এখানে মানে স্যাররা বলে যে যখন বলে এটা ডেসক্রাইব করো, তখন বলে একজন স্টুডেন্ট বলে দিস ইজ এ চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং হাইপারলুসেন্ট লাং ফিল ইন দা লেফট সাইড উইথ কোলাপস লাং মার্জিন। তখন স্যার বলে বলো তো কোলাপস লাং মার্জিনটা কোথায়? তখন গিয়েই মেন খেলাটা শুরু, বুঝতে পারছো? তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার উপক্রম। সেটা হলো এখানে লাং কোথায়, এইটা কি লাং ফিল্ড কিনা? আমি যেটাতে হচ্ছে টিক চিহ্ন দিচ্ছি এটা কি লাং ফিল্ড কিনা? না। কেউ বলতে না পারবে এটা লাং ভাইয়া, ফিল্ড কিনা? না ভাই এটা প্লিউরাতে।
এটা যদি লাং ফিল্ড না হয় তাহলে এর লাংস কোথায় গেছে? কোনটা লাংস কোথায়? উপরের দিকে, এই কোনায়, না, এই পাশে চলে লেফট আসছে? সাইডের মাঝে মার্জিন, কার্ডিয়াক মার্জিনের এইদিকে এই যে এই অংশটাই হচ্ছে তার লাংস। বুঝতে পারছো? সবাই দেখতে পাচ্ছ? এই যে এখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে না? এই সাদা অংশটাই হচ্ছে তার কোলাপস লাং মার্জিন। অনেকে হয়তোবা মনে করবা যে এটা হয়তোবা কনসলিডেশন বা নিউমোনিয়ার এক্সরে, কিন্তু না, এটা হলো নিউমোনিয়ার এক্সরে না। এখানে একটু হালকা সাদা দেখা যাচ্ছে এবং এই সাদা অংশটুকুই হচ্ছে তার কোলাপস লাং। তার এই পাশে প্লুরাল স্যাকের মধ্যে বাতাস ঢুকে লাংসে চাপে চেপে টেপে ধরে একবারে এমন কোলাপস করে ফেলছে, লাং টিস্যুটা পুরা কোলাপস হয়ে একেবারে হার্টের উপর এই জায়গায় আসছে। তাহলে এই মানে এই এক্সরে যেটা মেইন যে কোশ্চেনটা স্যাররা ফ্রিকোয়েন্টলি ভাইবা ফাইনাল পরীক্ষায় আস্ক করে, সেটা হচ্ছে কোলাপস লাং মার্জিনটা কোথায়। তোমরা কি সবাই দেখাতে পারবা ইনশাল্লাহ? জি ভাই। এখন নেক্সট কোশ্চেন আরেকটা, হোয়াই দিস ইজ নট লাং ফিল্ড? কেন এই পাশের এই অংশটাকে আমি লাং ফিল্ড বলতেছি না আর কি? আমার যদি পরীক্ষায় কনফিউশন হয় তখন Bronchoscopy কি করবো? margin absent. অঙ্কোভাস্কুলার মার্জিনটা নাই। ভেরি গুড। Margin absent. এখানে দেখো, তোমাদেরকে আমি এক্সরেটা একটু জুম করে দেখাই, যদিও তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই পাশে চেস্ট এক্সরেটা দেখো, কিছুটা মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, অনেকটা সাদা সাদা ছোপ ছোপ দাগ 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 দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? এই পাশের এক্সরেটাতে সাদা সাদা ছোপ ছোপ দাগ, মাকড়সার জালের মতো। কিন্তু দেখো এই পাশের এক্সরেটা যদি আমরা জুম করে দেখো, একেবারে এই রিব ছাড়া ভিতরের অংশটুকু কিন্তু অ্যাবসলিউটলি কালো অংশ। বুঝতে পারছো? এই অংশটুকুতে কিন্তু এরকম মাকড়সার জালের মতো কোনো কিছু নাই। অর্থাৎ এই মাকড়সার জালের মতো এই অংশটাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং। ওকে, ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং বা মার্জিন, যেটাই বলো আর কি। এই ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং কি জিনিস? সেটা হলো আমাদের লাংসের মধ্যে যে হচ্ছে যে ব্লাড ভেসেল গুলান গেছে, সেই ব্লাড ভেসেল গুলার মধ্যে তো ব্লাড আছে, এই ব্লাড গুলান সাধারণত সাদা সাদা দেখায়। সো এই সাদা দাগগুলো আমরা ছোপ ছোপ দাগ আকারে সাধারণত লাং টিস্যুর মধ্যে পাবো। কিন্তু যেটার মধ্যে প্লুরার মধ্যে বাতাস ঢুকছে, এই বাতাসের মধ্যে তো আর রক্তনালীও নাই, তার মধ্যে রক্তও যায় না, সেখানে তো শুধু বাতাস আছে। তাহলে সেখানে কি আমরা রক্তনালী না থাকলে সেই সাদা সাদা দাগগুলো পাবো বলো? সাদা সাদা দাগগুলো কি পাওয়া না সম্ভব? না। পাওয়া সম্ভব না। যার কারণে আমরা এখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং পাচ্ছি না, যার কারণে এই পাশটা একেবারে অ্যাবসলিউটলি মানে ব্ল্যাক, অর্থাৎ অপাক, লুসেন্ট। তো তাহলে একটা নিউমোথোরাক্স নিয়ে যদি তোমার পরীক্ষায় কনফিউশন হয় কোনো কারণে, তাহলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং যেখানে নাই, সেই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি নিউমোথোরাক্স। এবং এই নিউমোথোরাক্স এর ঠিক নিচের দিকে দেখবা, ম্যাসিভ নিউমোথোরাক্স এর নিচের দিকে এই অংশটাতেই দেখবা যে সাধারণত এখানে কোলাপস লাং মার্জিন রয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি এক্সরে সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা ইনশাআল্লাহ হচ্ছে ধাপে ধাপে মানে নেক্সট ক্লাসগুলোতে তোমাদেরকে আরো শিখাবো যে কিভাবে খুব ইজিলি আমরা হচ্ছে এক্সরে এবং ইসিজি গুলো রপ্ত করতে পারি, এবং সেই সঙ্গে আমাদের কিছু অ্যাসোসিয়েটেড কোশ্চেন, যেমন নিউমোথোরাক্সের কজ কি, এরপরে এমআই এর কজ কি, এমআই এর ম্যানেজমেন্ট কি, কোন কোশ্চেন গুলো পরীক্ষায় অবশ্যই বলতে হবে, কোনগুলো বলা উচিত না, কোনগুলো বললে স্যাররা মানে রেগে যেতে পারে, কোনগুলো বললে খুব খুশি হয়, এগুলো অনেক ইভেন্ট নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। সেই সঙ্গে আমি আজকে অনেক ধন্যবাদ দিতে চাই এক্সেস মেডিকেল স্কুল এর হচ্ছে আহ, খালেদ ভাইকে, এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের এক্সেস মেডিকেল স্কুলের অফিস এক্সিকিউটিভ বাপ্পি ভাইকে। এবং তোমরা সর্বশেষ তোমাদেরকেই স্পেশাল থ্যাঙ্কস, তোমরা যারা পার্টিসিপেট করেছো, অনেক কষ্ট করে আজকের কথা শুনেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া, লাস্ট যে এক্সরে ফিল্মটা দেখলাম ভাইয়া, এইখানটাতে ভাইয়া আমরা স্পাইনাস প্রসেস থেকে দুইটা স্টার্নাল এন্ড যে সেইটা ভাইয়া যদি একটু দেখাইতেন, হচ্ছে মানে ইকুয়ালি দুই পাশ ডিস্টেন্সটা, যদি ভাইয়া একটু নিউমোথোরাক্স হালকা এর এটা দেখে। থেকে, নিউমোথোরাক্স জি এর এটা ভাইয়া। থেকে জি জি ভাইয়া। ওকে, হ্যাঁ এখান থেকে ভাই এটা এইখান হচ্ছে থেকে ভাইয়া দুই পাশে ইকুয়াল কিনা সেটা যদি একটু দেখাতেন। স্পাইনাস প্রসেস। এখানে যতদূর দেখা যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে তোমার এটা, আর এটা হচ্ছে হালকা একটু মেল পজিশন আছে মনে হয়, বুঝছো? স্পাইনাস জি প্রসেস ভাইয়া। গুলো এরকম।
এটা থেকে একটু ইকুই ডিস্টেন্সটা হালকা একটু মেল পজিশন থাকতে পারে। আর আমরা আরেকটু আইকিউ খাটাতে পারি, যেটাতে হচ্ছে এত বড় ম্যাসিভ নিউমোথরাক্স, সেখানে কিন্তু তোমার ট্রাকিয়া অপোজিট সাইডে শিফট হয়ে আসার কথা। ওকে, সো এতখানি কিন্তু শিফট হয়নি আর কি, হয়তো বা মেল পজিশন একটু থাকতে পারে, মানুষটা হয়তো আঁকা বাঁকা হয়ে হালকা দাঁড়াইতে পারে আর কি। তো মোটামুটি আছে বলা চলে, একবারেও খুব বেশি মানে আঁকা বাঁকা হয়েও দাঁড়ায়নি, তবে একেবারে খুব পারফেক্টলিও দাঁড়াতে পারে না। ওকে, জি ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু মোস্ট আলাইকুম। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই না? না ভাই, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের সেশনটা আজকেই শেষ করে দিতে চাই। জি স্যার, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস কবে হবে এটা আমরা জানাই দেবো তোমাদেরকে। সিস মেডিকেল স্কুলের সঙ্গেই থাকো, ইনশাল্লাহ জানতে পারবা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের সেশনটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।